তো আমরা আজকে স্টার্ট করছি অ্যারোমেটিসিটি, হ্যাঁ না, অ্যারোমেটিসিটি। সেই অ্যারোমেটিসিটির কন্ডিশনসগুলো অলরেডি আমাদের জানা আছে, তবু আরেকবার আমি কন্ডিশনসগুলো লিখে দিচ্ছি যে কোনো একটা মলিকিউলকে আমরা অ্যারোমেটিক কখন বলবো, তাহলে যদি এই কন্ডিশনগুলো ফুলফিল হয়। তাহলে কন্ডিশনস হচ্ছে নাম্বার 1, কম্পাউন্ডটাকে হতে হবে সাইক্লিক। নাম্বার 2, কম্পাউন্ডটাকে হতে হবে প্ল্যানার অর নিয়ারলি প্ল্যানার, নিয়ারলি প্ল্যানার। নাম্বার 3, কম্পাউন্ডের মধ্যে পাই ইলেকট্রন থাকতে হবে, হাকেল নাম্বার অফ পাই ইলেকট্রন, হাকেল নাম্বার অফ পাই ইলেকট্রনস শুড বি দেয়ার। হাকেল নাম্বার কোনটাকে আমরা বলি 4n+2, এই নাম্বারটাকে হাকেল নাম্বার বলি, যেখানে n এর ভ্যালুটা 0, 1, 2, 3 এরকম চলতে থাকবে। তো যে নাম্বারগুলো হাকেল নাম্বারের মধ্যে পড়ে সেগুলো কি হচ্ছে, তাহলে 2, 6, 10, 14 এরকম করে এই নাম্বারগুলো হাকেল নাম্বারের মধ্যে পড়বে যদি হাকেল নাম্বার অফ ইলেকট্রনস থাকে। আর 4 নম্বর পয়েন্ট যেটা হতে হবে সেটা হচ্ছে কনজুগেশন থাকতে হবে, এবং এই কনজুগেশনটাকে হতে হবে সাইক্লিক কনজুগেশন। তো যদি সাইক্লিক কনজুগেশন থাকে তাহলে সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো অ্যারোমেটিক। তো এই কন্ডিশনসগুলো যদি কোনো মলিকুল ফুলফিল করে তাহলে তাকে আমরা বলছি অ্যারোমেটিক। ওকে, এইখানে আমরা আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। তো অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে এই সবগুলো কন্ডিশন ফুলফিল হবে, অনলি যে কন্ডিশনটা ফুলফিল হবে না সেটা হচ্ছে থার্ড ওয়ান। তাহলে এই থার্ড পয়েন্টটা শুধুমাত্র ডিফারেন্ট হবে। থার্ড পয়েন্টে যেটা হাকেল নাম্বার ছিল 4n+2, সেই জায়গাতে 4n পাই ইলেকট্রনস হবে, সেই জায়গাতে 4n পাই ইলেকট্রনস হবে। আচ্ছা, যেখানে n এর ভ্যালুটা 0 নেওয়া যাবে না, n এর ভ্যালু 1 থেকে শুরু করতে হবে। তাহলে 1, 2, 3 আমরা জানি 0 নিলে তো 0ই হয়ে গেল, তো সেটা হবে না। তো এই n এর ভ্যালুটা 1, 2, 3, 4 এরকম হোল নাম্বার হবে। আচ্ছা, এদেরকে আমরা তখন অ্যান্টি অ্যারোমেটিক বলি। তো অ্যান্টি অ্যারোমেটিকে 1, 2, 3, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট এবং 3 নম্বর পয়েন্ট, এই তিনটেই থাকবে, কিন্তু 3 নম্বর পয়েন্টটাতে শুধুমাত্র 4n পাই ইলেকট্রনস হবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলি যে যেগুলো অ্যারোমেটিক হবে সেই অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর মধ্যে এক্সট্রা স্ট্যাবিলিটি থাকবে, আর অ্যান্টি অ্যারোমেটিকগুলো হবে এক্সট্রা আনস্টেবল মলিকিউল। আর একটা পয়েন্ট যেটা আমি বলছি যে যদি কেউ অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক দুটোই না হয় তাহলে তাদেরকে বলবো নন অ্যারোমেটিক। তো নন অ্যারোমেটিক কখন বলা হবে? নন অ্যারোমেটিক বলা হবে ইফ নট অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক। তাহলে প্রথমে আমরা চেক করব অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক। ইফ ইট ইজ নট অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক দেন দে আর কল্ড নন অ্যারোমেটিক। ওকে, অ্যান্টি অ্যারোমেটিকের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। সো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে, আনপেয়ার্ড পাই ইলেকট্রনস থাকবে। আর আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকার জন্যই এরা এক্সট্রা আনস্টেবল হয়। আমি এটা দেখাচ্ছি কীরকম করে অ্যান্টি অ্যারোমেটিকে আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকে আর এটা আনস্টেবল হয়, সেটাও আমি বলছি। তাহলে আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকার জন্যে এরা অ্যারোমেটিক হবে। আর এইখানে যেগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড হবে সেগুলোতে পেয়ার্ড পাই ইলেকট্রন সবসময় পেয়ার্ড থাকবে, আর অ্যান্টি অ্যারোমেটিকে পাই ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় থাকবে। আমরা সেগুলো দেখছি কখন অ্যান্টি অ্যারোমেটিকে পাই ইলেকট্রন আনপেয়ার্ড থাকে সেটা। প্রথম পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে পাই ইলেকট্রন কিভাবে ক্যালকুলেশন করা হবে। ক্যালকুলেশন অফ পাই ইলেকট্রনস, যে কটা পাই ইলেকট্রন মলিকুলের মধ্যে আছে আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যে পাই ইলেকট্রন, নাম্বার অফ পাই ইলেকট্রনস আমরা কী করে ক্যালকুলেট করব। তো এর জন্য কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলছি, এগুলোখানে একটুখানি দেখতে হবে। স্যার, অ্যারোমেটিক আর অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে ওই 4 নম্বর পয়েন্টটা তো মিল হবে না তো? 4 নম্বর পয়েন্টটা কনজুগেশন অ্যান্টি অ্যারোমেটিকও থাকবে, কনজুগেশন অ্যান্টি অ্যারোমেটিকও থাকবে। থাকবে? হ্যাঁ, কনজুগেশন ওকে, থাকবে।
কনজুগেশন অনলি 3 নম্বর পয়েন্টটাতে শুধুমাত্র ডিফারেন্স থাকবে, ওখানেও কনজুগেটেড সিস্টেমে হবে, পাই সিগমা পাই থাকবে। হুম হুম হুম। হ্যাঁ, আচ্ছা, তো আমি প্রথমে বলছি যে কী করে আমরা ক্যালকুলেট করব। আচ্ছা, স্টেবিলিটির দিক থেকে যদি আমরা কনসিডার করি তাহলে অ্যারোমেটিক, তারপরে নন অ্যারোমেটিক, তারপরে অ্যান্টি অ্যারোমেটিক। তো স্টেবিলিটি অর্ডারটাও একটুখানি আমি এখানে লিখে দিই। তো স্টেবিলিটি অর্ডার এইটার আগে, এটা আমরা এর আগে এগুলো আলোচনা করে নিয়েছি, এগুলো কত ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু স্টেবিলিটি অর্ডার যদি আমরা দেখি, যদি সেম টাইপের মলিকিউল হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কারণ আমরা এটা রেজোনেন্স এনার্জি দিয়ে কম্পেয়ার করি, তো সেম টাইপের মলিকুলের ক্ষেত্রে এটা দেখা যাবে। তো অ্যারোমেটিক যদি হয় তার স্টেবিলিটি বেশি হবে, তারপরে আসবে নন অ্যারোমেটিক, আর অ্যারোমেটিকটা এক্সট্রা আনস্টেবল, সো অ্যান্টি অ্যারোমেটিকটা এক্সট্রা আনস্টেবল, সো অ্যান্টি অ্যারোমেটিক হবে সবচেয়ে কম, এর স্টেবিলিটি হবে সবচেয়ে কম। ঠিক আছে, আচ্ছা, এবার কাউন্টিংটা কী করে করা হয় সেটা আমি বলছি। অনলি পাই ইলেকট্রনের যখন কাউন্ট হবে, তো অনলি পিজেড অরবিটালে ইলেকট্রন কাউন্ট করতে হবে। এটাকে আমি এখানে মুছে দিই, নেক্সট পেজে লিখি। পিএক্স বা পিওয়াই এর নয়, অনলি পিজেড এর ইলেকট্রন কাউন্ট করতে হবে। তো ক্যালকুলেশন অফ পাই ইলেকট্রনস অফ নাম্বার অফ পাই ইলেকট্রনস, এইটাকে কিভাবে ডিসাইড করা হবে সেটা বলছি। অনলি যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে কি, অনলি যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে পিজেড ইলেকট্রনস। তো যদি আমাদের কাছে কোনো এরকম পাই বন্ড থাকে, তো এই পাই বন্ডটা যদি পিজেড অরবিটালের মধ্যে হয় শুধু, তাহলে কনসিডার করতে হবে, হ্যাঁ। যদি এটা পিএক্স এর মধ্যে হয় তাহলে নয়, বা পিওয়াই এর মধ্যে হয় তাহলে নয়। তাহলে অনলি কাউন্ট করতে হবে কোনটা, পাই ইলেকট্রনের ক্ষেত্রে অনলি পিজেড ইলেকট্রনটাকে কাউন্ট করতে হবে। তো ইলেকট্রনস ইন পিজেড সেটাই শুধু কাউন্ট করতে হবে। তো যদি একটা ডাবল বন্ড থাকে, তাহলে এটাকে আমরা এই কার্বনের জন্য একটা আর পরের কার্বনের জন্য একটা, এই পিজেড ইলেকট্রনকে কাউন্ট করব। তো একটা একটা করে পিজেড ইলেকট্রন কাউন্ট করব। যদি ট্রিপল বন্ডও থাকে, আমরা জানি ট্রিপল বন্ডের মধ্যে পিজেড এর মধ্যে পাই বন্ড একটা, আর আরেকটা পাই বন্ড পিএক্স এর মধ্যে, তো পিএক্স এর ইলেকট্রনটাকে ধরা হবে না। তো এখানেও দুটো ধরা হবে। যদি ট্রিপল বন্ড থাকে তাও দুটো পাই ইলেকট্রন ধরা হবে অ্যারোমেটিসিটি ক্যালকুলেট করার সময়। ঠিক আছে, যদি কোথাও কনজুগেটেড কার্বন আয়ন থাকে, কনজুগেটেড কার্বন আয়ন থাকে, তো কনজুগেটেড কার্বন আয়নের ক্ষেত্রে দুটো ইলেকট্রন ধরতে হবে। তাহলে কার্বন আয়ন, আমি এর আগেও বলেছিলাম যে কার্বন আয়ন মানে কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ থাকবে, একটা লোন পেয়ার অফ ইলেকট্রন থাকবে। তো যদি লোন পেয়ার অফ ইলেকট্রন থাকে কার্বনের মধ্যে, তো এই লোন পেয়ারটা পিজেডে থাকবে। তো ওই পিজেডের জন্য দুটো ধরতে হবে, যদি কনজুগেটেড হয়। কনজুগেটেড না হলে কিন্তু নয়, কনজুগেটেড না হলে কিন্তু ধরা যাবে না। তো কনজুগেটেড হলেই শুধুমাত্র দুটো ইলেকট্রন ধরতে হবে। আর যদি কনজুগেটেড কার্বোক্যাটায়ন হয়, কনজুগেটেড যদি কার্বোক্যাটায়ন হয় তাহলে সেক্ষেত্রে জিরো, কারণ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে পিজেড অরবিটালটা খালি থাকে, কোনো ইলেকট্রন থাকে না, তাহলে জিরো ইলেকট্রন কাউন্ট করতে হবে। যদি কনজুগেটেড ফ্রি রেডিক্যাল হয়, তাহলে এই পিজেড অরবিটালে একটাই ইলেকট্রন আছে, তাহলে কনজুগেটেড ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন কনসিডার করব কনজুগেটেড ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে। আর কনজুগেটেড লোন পেয়ার যদি হয়, কনজুগেটেড লোন পেয়ার যদি হয়, তাহলে লোন পেয়ারের ক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রন কাউন্ট করব। কনজুগেটেড লোন পেয়ারের ক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রন কাউন্ট করব। তো এগুলো সবগুলোই কিন্তু কনজুগেটেডের মধ্যে ধরা হবে, সবগুলোই কিন্তু কনজুগেটেড হতে হবে, মানে কনজুগেটেড কার্বন আয়ন, কনজুগেটেড কার্বোক্যাটায়ন, কনজুগেটেড ফ্রি রেডিক্যাল অ্যান্ড কনজুগেটেড লোন পেয়ার। প্রত্যেকের ক্ষেত্রে পিজেড ইলেকট্রনটাকে আমরা শুধুমাত্র কী হিসেবে কনসিডার করব, প্রত্যেকের ক্ষেত্রে আমরা পিজেড ইলেকট্রনটাকে কনসিডার করব হচ্ছে পাই ইলেকট্রন হিসেবে। আর পিজেড ইলেকট্রনের কাউন্ট করার জন্য আমাদেরকে এই দুটো জিনিসকে দেখতে হবে। এই অবধি কোনো ডাউট আছে? কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা কনসিডার করব জিরো ইলেকট্রন, ফ্রি রেডিক্যাল যদি থাকে তাহলে একটা ইলেকট্রন কনসিডার করব, আর যদি লোন পেয়ার থাকে তাহলে দুটো ইলেকট্রন কনসিডার করব। এই অবধি কোনো ডাউট থাকলে বলুন। অনলি পিজেড ইলেকট্রনকে কাউন্ট করা হবে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কিন্তু। অনলি কোন ইলেকট্রন কাউন্ট করব আমরা? পিজেড। ওকে, তাহলে ইলেকট্রন কাউন্ট করবো এবং এক্সাম্পলও দেখতে থাকবো। ঠিক আছে, তাহলে এক্সাম্পল শুরু করা যাক। অনেকগুলো এক্সাম্পল দেখা হবে। এগুলো সম্পর্কে আর একটু ডিটেলসে আমি রেজোনেন্স এইসব দেখিয়েছি আগের ভিডিওতে, হ্যাঁ না, কার্বোকার যখন অ্যারোমেটিসিটি পড়িয়েছি সেটাও দেখে নেবেন একবার। আর এইখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সাম্পলস, মোর অ্যান্ড মোর এক্সাম্পলস আমরা নেব, কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমি প্রথমে এক্সাম্পল নিচ্ছি, 1 নম্বর এক্সাম্পল নিচ্ছি, এইটা 1 নম্বর এক্সাম্পল নিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি,
যে কম্পাউন্ডটা প্লানার হবে না, কারণ এই কার্বনটা sp3, তাহলে এই কার্বনটা sp3, তো কম্পাউন্ড প্লানার হবে না, তাহলে অ্যান্সার হবে নন অ্যারোমেটিক। সো নন অ্যারোমেটিক আমি লিখবো Na, নন অ্যারোমেটিক লিখবো Na, অ্যারোমেটিক লিখবো A, অ্যান্টি অ্যারোমেটিক লিখবো AA। ঠিক আছে। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে এটা, সাইক্লিক কার্বোক্যাটায়ন এখানে আছে, তাহলে কনজুগেটেড, তাহলে সাইক্লিক কনজুগেটেড প্লানার, সবগুলোই sp2, তাহলে সবগুলো মিলে যাচ্ছে। পাই ইলেকট্রন কাউন্ট করবো কটা, এই পাই বন্ডের জন্য পাই ইলেকট্রন হবে একটা দুটো, আর কার্বোক্যাটায়নের জন্য 0, তাহলে পাই ইলেকট্রন হচ্ছে দুটো, এটা হচ্ছে পাই ইলেকট্রন। দেখুন এখানে কাউন্টিংটা কোনো অসুবিধা হচ্ছে কিনা, পাই ইলেকট্রনের সংখ্যা কত ধরবো, দুটো। কেন? কারণ কার্বোক্যাটায়নের জন্য কত কনসিডার করতে হয়, 0, আর এই পাই ডাবল বন্ডের জন্য কটা কনসিডার করতে হয়, এক করে দুটো, তাহলে টোটাল দুটো পাই ইলেকট্রন। আর দুটো পাই ইলেকট্রন মানে হলো এটা হুকেল নাম্বারের মধ্যে পড়ছে কিনা দেখতে হবে, তো হুকেল নাম্বারের মধ্যে 2 পড়ছে, তাহলে 2 হচ্ছে হুকেল নাম্বারের মধ্যে পড়ছে, তো এটা অ্যারোমেটিক কনসিডার করা যাবে। তো এই মলিকুলটা হয়ে যাবে অ্যারোমেটিক, এটা হবে অ্যারোমেটিক, পাই ইলেকট্রন দুটো। আচ্ছা, এখানে আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এখানে কার্বন আয়নের ক্ষেত্রে পাই ইলেকট্রন কটা কনসিডার করা হয়, দুটো, তাহলে এইখানে হচ্ছে এই কার্বন আয়নটা sp2 এবং এটা কনজুগেটেড, আমাদের দেখতে হবে যে কনজুগেটেড নেগেটিভ চার্জ আছে কিনা। কনজুগেটেড নেগেটিভ চার্জ যদি থাকে তবেই আমাদের এটাকে কনসিডার করতে হবে, তো এটা কনজুগেটেড নেগেটিভ চার্জ আছে, তাহলে পাই ইলেকট্রন কটা কাউন্ট করব, পাই ইলেকট্রন কাউন্ট করতে হবে এখানে একটা, তাহলে 1 + 1, আর কার্বন আয়নের জন্য দুটো করতে হয়, এই যে কার্বন আয়নের জন্য আমরা লিখলাম দুটো, কনজুগেটেড কার্বন আয়ন যদি হয় দুটো, তাহলে টোটাল পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে 4 পাই ইলেকট্রন হোকেল নাম্বারের মধ্যে পড়ে না, এটা অ্যান্টি অ্যারোমেটিকের মধ্যে পড়ে, 4n, তাহলে এটা হচ্ছে 4, 8, এগুলো সব 12, 16, এগুলো সবই হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক নাম্বার অফ পাই ইলেকট্রনসের মধ্যে পড়ে, 4n পাই ইলেকট্রন, তাহলে এটা 4n রুলের মধ্যে পড়ছে, তো এটাকে আমরা অ্যান্টি অ্যারোমেটিক বলবো, তাহলে এই মলিকুলটা হবে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। আশা করছি কোনো ডাউট নেই। আচ্ছা, এরকম একটা স্ট্রাকচার নেওয়া যাক, এই স্ট্রাকচারটাকে যদি আমরা দেখি, তাহলে এই স্ট্রাকচারটা নর্মালি দেখলে মনে হয় কার্বোক্যাটায়ন, মনে হয় এটা অ্যারোমেটিক না, কিন্তু এই মলিকুলটাতে এই যে বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা অ্যাকচুয়ালি ব্রেক হয়ে থাকবে, এটা আমরা আগেও পড়েছি যে এই ধরনের মলিকুল হচ্ছে হাইলি পোলার হয়। তো কেন পোলার হবে, কারণ এটা O- হবে, আর এখানে কার্বনের উপর পজিটিভ চার্জ আসবে, আর এখানে থাকবে ডাবল বন্ড। তাহলে এই যে সিস্টেমটাকে যদি আমি কনসিডার করি, তাহলে এইটা তো হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নের মতোই হলো, তাহলে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়নটা কী হবে, অ্যারোমেটিক হবে। এই ধরনের কম্পাউন্ডকে আমরা বলি কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড। কি বলি আমরা, কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড। যে অ্যারোমেটিক কম্পাউন্ড পোলার বন্ড তৈরি করার পরে অ্যারোমেটিক হবে, তখন তাকে আমরা বলবো কোয়াসি অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এই বন্ডটা ব্রেক করবে, এই বন্ডের ডিস্টেন্সটা নর্মাল CO থেকে বেশি হবে। তো এইখানে যদি আমরা এই ডিস্টেন্সটাকে x মনে করি, তো নর্মাল একটা যদি CO বন্ডের ডিস্টেন্স দেখা হয় y, তো x এর ডিস্টেন্সটা y এর থেকে বেশি হবে, নর্মাল CO বন্ডের ডিস্টেন্স বেশি হবে। এটা বন্ড লেন্থের কথা বলছি। কেন? কারণ এই বন্ডটা সবসময় সিঙ্গেল বন্ড আকারেই থাকার চেষ্টা করবে, ডাবল বন্ড হিসেবে নয়। ওকে, এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি একটুখানি বলি। এখান থেকে আরেকটা জিনিস বলি, যে এই কম্পাউন্ডার রিলেটেড, হ্যাঁ, এই কম্পাউন্ডার রিলেটেড আমি একটা কনসেপ্ট বলছি। তাহলে যদি কখনো আমাদের কাছে এইরকম কম্পাউন্ড আসে, যেগুলো কোয়াসি অ্যারোমেটিক, তার মানে তার CO বন্ড লেন্থটা কী হবে, কম্পারেটিভলি বেশি হবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝানোর চেষ্টা করছি, যে কাউকে যদি বলা হয় যে এই দুটো মলিকুলের মধ্যে, তো এখানে ডাবল বন্ড O আছে, আর এই একটা মলিকুল নেওয়া হয়েছে যেখানে ডাবল বন্ড O আছে, এই দুটোর মধ্যে কার CO বন্ড লেন্থ বেশি, তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পেরেছি যে এই বন্ডটা এখানে ব্রেক করবে, কারণ এটা বন্ডটা ব্রেক করলেই মলিকুলটা অ্যারোমেটিক হবে, তাহলে মলিকুলটা তখন অ্যারোমেটিক হয়ে যাবে। বন্ডটা যদি ব্রেক করে তাহলে মলিকুলটা অ্যারোমেটিক হবে। তাহলে মলিকুল যদি অ্যারোমেটিক হয়, তাহলে এই বন্ড লেন্থটা বেশি হবে। তাহলে আমরা যদি CO বন্ড লেন্থ দেখি, CO বন্ড লেন্থের অর্ডার যদি দেখি, তাহলে CO বন্ড লেন্থের অর্ডার এটার বেশি হবে। আর এটা পোলার হবে, তাহলে পোলার হওয়ার জন্য তার মিউ বেশি হবে, মানে ডাইপোল মোমেন্ট। আর ডাইপোল মোমেন্ট যার বেশি হয় তার বয়েলিং পয়েন্টও বেশি হবে। তো এটা বয়েলিং পয়েন্ট আমি ভালো করে লিখি, তাহলে পরে বোঝা যাবে না আবার। তো বয়েলিং পয়েন্টও বেশি হবে।
যার মিউ বেশি হবে তার বয়লিং পয়েন্ট হবে, তাহলে বয়লিং পয়েন্টের অর্ডার যদি বলে সেটাও এটা হবে। আর বয়লিং পয়েন্ট মিউ যদি বেশি হয়, মানে মিউ পোলারিটি যত বেশি হবে তার সলিবিলিটিও তত বেশি হবে, তো সলিবিলিটির অর্ডার যদি বলে সেটাও এটাই অর্ডার হবে। এমনি কোনো ডাউট? এই এক্সাম্পলটাতে, এই কোশ্চেনটাতে আমি কি দেখছি যে পোলারিটি যখন তৈরি হচ্ছে তখন মলিকুলের সিও বন্ডের লেন্থ বেশি হবে, সিও বন্ডের লেন্থ বেশি হওয়ার জন্য বয়লিং পয়েন্ট বেশি হবে, আর বয়লিং পয়েন্ট বেশি হওয়ার জন্য কী হবে, সলিবিলিটিও, মানে পোলারিটি বেশি হলে কী হবে, সলিবিলিটিও বেশি হবে। আমি আশা করছি এটা বোঝা গেছে। নেক্সট আমি আরেকটা পয়েন্টে যাচ্ছি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, হ্যাঁ, টাইম টু টাইম যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমরা এই মলিকুলটাকে চেক করলাম। নেক্সট দেখি, নেক্সট এক্সাম্পলটা যেটা নেব, সেটা হচ্ছে এটা। এই মলিকুলটা নিয়ে এর আগেও আলোচনা করেছি যে অনেক জায়গায় এটাকে কনসিডার করা হয়েছে অ্যারোমেটিক, কোথাও কোথাও নন অ্যারোমেটিক কনসিডার করা হয়েছে, কিন্তু এখানে আমরা অ্যান্টি অ্যারোমেটিকই কনসিডার করব। তাহলে এখানে 1 2 এই পাই বন্ডের জন্য দুটো, তাহলে একটা টোটাল 4টে ইলেকট্রন হচ্ছে, তাহলে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4টে পাই ইলেকট্রন হচ্ছে, তো এটা অ্যান্টি অ্যারোমেটিক কনসিডার করা হবে। এবার আরেকটা এক্সাম্পল দেখুন, 4 মেম্বার রিংয়েরই, এখানে কার্বোক্যাটায়ন, এখানে কার্বোক্যাটায়ন, এখানে ডাবল বন্ড। তাহলে সেক্ষেত্রে কী হবে, যদি এটাকে আমি কার্বোক্যাটায়ন, এটাকে কার্বোক্যাটায়ন, এখানে ডাবল বন্ড কনসিডার করি, তাহলে এটা এরকম হবে যে এখানে আমরা একটা পাই ইলেকট্রন ধরবো, এখানে একটা পাই ইলেকট্রন ধরবো ডাবল বন্ডের জন্য, কার্বোক্যাটায়নের জন্য 0 0, তাহলে টোটাল পাই ইলেকট্রন হয়ে যাচ্ছে, কতগুলো, দুটো, আর দুটো হোকেল নাম্বারের মধ্যে পড়ে, আর এখানে কনজুগেশনও আছে, তাহলে এটা অ্যারোমেটিক হয়ে যাবে। কোনো ডাউট? এই কার্বোক্যাটায়নটা, এই ক্যাটায়নটা অ্যারোমেটিক হয়ে যাবে, যখন দুটোই পজিটিভ চার্জ থাকবে তখন এটা অ্যারোমেটিক হয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে বলুন এটাতে। কার্বোক্যাটায়ন হলে 0 পাই ইলেকট্রন ধরতে হবে, 0 পাই ইলেকট্রন ধরতে হবে, আর এখানে ডাবল বন্ডের জন্য আমরা কি করব, এই ডাবল বন্ডের জন্য 2 পাই ইলেকট্রন ধরবো, তো টোটাল এই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, এই কার্বোক্যাটায়নটা দেখো, এই মলিকুলটা দেখুন, প্রচুর এক্সাম্পল দেখবো, হ্যাঁ, এই মলিকুলটা দেখুন, কারণ কনসেপ্ট আমাদের ক্লিয়ার আছে, এখন শুধু এক্সাম্পল দেখলেই কাজ হবে। এই নেগেটিভ, এই নেগেটিভ, এই দুটো নেগেটিভ চার্জ আছে, এটাকে কি কনসিডার করা যাবে? দুটো নেগেটিভ চার্জ আছে। এবার আর একটা এক্সাম্পল দিচ্ছি পাশাপাশি, তাহলে এইখানে দিচ্ছি বোরন, এখানে দিচ্ছি বোরন, এখানে একটা করে এইচ আছে, তাহলে এখানে কটা ইলেকট্রন টোটাল হচ্ছে, পাই ইলেকট্রন হচ্ছে এখানে একটা, এখানে একটা। কার্বন আয়নের জন্য কটা করে ধরতে হয়, কার্বন আয়ন কনজুগেটেড হলে 2টো করে ধরতে হয়, তাহলে 2টো করে পাই ইলেকট্রন, তাহলে এখানে 2টো, এখানে 2টো, টোটাল কটা হচ্ছে 6 পাই ইলেকট্রনস। তাহলে টোটাল আমার এখানে হচ্ছে 6 পাই ইলেকট্রনস, 6 পাই ইলেকট্রনস হলে এটা হয়ে যাবে অ্যারোমেটিক। আচ্ছা, নেক্সট, আচ্ছা এখানে একটা ডাবল বন্ড আছে, হ্যাঁ, নেক্সট হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড। এইটা আর কার্বোক্যাটায়নের মধ্যে কোনো ডিফারেন্স নেই। বোরনের এখানে একটা ভ্যাকান্ট অরবাইটাল আছে, এইখানে একটা ভ্যাকান্ট পিজেড অরবাইটাল আছে, এরকম পিজেড অরবাইটাল একটা ভ্যাকান্ট আছে বোরনের ক্ষেত্রে। তো বোরনের যে ভ্যাকান্ট পিজেড অরবাইটালটা আছে তাতে তো কোনো ইলেকট্রন নেই, তাহলে পিজেডের ইলেকট্রন 0 ধরতে হবে। তাহলে এখানে বোরনের ক্ষেত্রে ইলেকট্রন ধরতে হবে 0, এখানে 0, আর এখানে 1 আর 1, তাহলে টোটাল পাই ইলেকট্রন কটা, 2টো পাই ইলেকট্রন। তো 2টো পাই ইলেকট্রন হলে অ্যারোমেটিক, তো এই কম্পাউন্ডটাকেও অ্যারোমেটিক ধরা হবে, আচ্ছা, আর একটা এক্সাম্পল দিচ্ছি, নাইট্রোজেন এখানে আছে, এখানে ডাবল বন্ড, এখানে লোন পেয়ার আছে, এইটা হচ্ছে এরকম করে লেখা হবে NH, ঠিক আছে, লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ারটা কনজুগেটেড, নাইট্রোজেনের লোন পেয়ারটা কনজুগেটেড, তো কনজুগেটেড লোন পেয়ার হলে কটা ইলেকট্রন ধরতে হয়, কনজুগেটেড লোন পেয়ার হলে 2টো করে ইলেকট্রন ধরতে হয়, তাহলে 2টো করে ইলেকট্রন আমরা এখানে ধরবো। তাহলে এখানে হচ্ছে 2টো ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 4টে হয়ে যাচ্ছে। তাহলে 4 পাই ইলেকট্রন হচ্ছে, 4 পাই ইলেকট্রন হলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে, কনজুগেটেড 4 পাই ইলেকট্রন অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখুন, আর একটা এক্সাম্পলে হচ্ছে এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এটাকে কালারটা এরকম লিখি, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে,
এই মলিকুলটা, এখানে আছে এইচ, এখানে এইচ, তো এর উপরেও লোন পেয়ার আছে, এর উপরেও লোন পেয়ার আছে, এখানে পাই বন্ড। তো লোন পেয়ারকে আমরা কি কনসিডার করব? লোন পেয়ারকে আমরা কনসিডার করব হচ্ছে 2 ইলেকট্রনস। তাহলে এখানে দুটো পাই, এখানে দুটো পাই, এখানে একটা, এখানে একটা, তাহলে টোটাল 6 পাই ইলেকট্রনস হচ্ছে। 6 পাই ইলেকট্রন হুকেল নাম্বারের মধ্যে পড়ে, তো অ্যারোমেটিক ধরা হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখুন, কোনো ডাউট থাকলে বলুন, আশা করছি কোনো ডাউট নেই, হ্যাঁ না? ওকে, গুড। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখুন, এখানে একটা এক্সাম্পল বানাচ্ছি। এই মলিকুলটা, এই মলিকুলটাতে আমরা এখানে দেখছি এই কার্বনটা হচ্ছে sp3। sp3 হলে নন প্লানার হবে, আর নন প্লানার হলে নন অ্যারোমেটিক হবে, তো এই মলিকুলটা নন অ্যারোমেটিক হচ্ছে। ওকে, নেক্সট আরও এক্সাম্পল দেখাই। নন অ্যারোমেটিক হচ্ছে। নেক্সট এক্সাম্পল দেখাই। নেক্সট এক্সাম্পল হচ্ছে এটা, যে যদি আমি এখানে কার্বোক্যাটায়ন নিই, এগুলো তো আলোচনা হয়ে গেছিলো একবার, ডিটেলসে আলোচনা হয়েছিল, তবুও আরেকবার দেখাচ্ছি। এখানে কার্বোক্যাটায়ন, তাহলে কার্বোক্যাটায়নের জন্য কনসিডার করতে হবে 0, ডাইবন্ডের জন্য একটা 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 একটা, তাই টোটাল 4 পাই ইলেকট্রনস, 4 পাই ইলেকট্রনস অ্যান্টি অ্যারোমেটিক, সো এটা অ্যান্টি অ্যারোমেটিক হবে। আচ্ছা, তারপরে আসি নেগেটিভ। নেগেটিভের জন্য দুটো ইলেকট্রন, 1 1 1 1, টোটাল 6, তাহলে 6 পাই ইলেকট্রনস, তাহলে অ্যারোমেটিক। ওকে, নেক্সট ইয়ার লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার যদি থাকে, তাহলে লোন পেয়ারের জন্য দুটো ইলেকট্রন, 1 1 1 1, টোটাল 6টা, তাহলে 6 পাই ইলেকট্রনস, 6 পাই ইলেকট্রনস হলে অ্যারোমেটিক। ওকে, আচ্ছা, এইখানে আসি। এখানে দুটো লোন পেয়ার আছে, আমরা শুধুমাত্র কনজুগেটেড লোন পেয়ারটাকেই নেব। দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ার কনজুগেটেড, আর একটা লোন পেয়ার তো sp2 অরবিটালে আছে। এটা এর আগে আমরা আলোচনা করেছি যে এই অক্সিজেনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, তো sp2 হলে কটা sp2 অরবিটাল হয়? 3টে। এই 3টে sp2 অরবিটালের মধ্যে একটা sp2 অরবিটাল এখানে ইউজ হয়েছে, একটা sp2 অরবিটাল এখানে ইউজ হয়েছে, আর একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে sp2-তে। তাহলে আর একটা লোন পেয়ার কোথায় প্রেজেন্ট? এই যে লোন পেয়ারটা প্রেজেন্ট ইন sp2 অরবিটাল, sp2 হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে ওই sp2 ইলেকট্রনকে তো পাই ইলেকট্রন ধরা হয় না, অনলি pz এর ইলেকট্রনটাকে পাই ইলেকট্রন ধরা হয়। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে এখানে দুটো পাই ইলেকট্রন ধরা হবে, তাহলে এখানে দুটো পাই ইলেকট্রন, 1 1 1 1, টোটাল 6টা পাই ইলেকট্রন হচ্ছে, তো 6 পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে, তো এটাকে অ্যারোমেটিক ধরা হবে, অ্যারোমেটিক ধরা হবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে যদি এখানে আমাদের সালফার চলে আসে, যদি আমাদের এখানে সালফার চলে আসে, তাহলে এই লোন পেয়ার, দুটো লোন পেয়ারের মধ্যে একটা লোন পেয়ারকে কনসিডার করতে হবে পাই ইলেকট্রন, আর একটা লোন পেয়ার sp2-তেই আছে, তাহলে এখানে হবে 2 1 1 1 1, তাহলে 6 পাই ইলেকট্রন। সেমভাবে এটাও অ্যারোমেটিক হবে। দেখুন, কোনো ডাউট থাকলে বলুন, এগুলো তো আগে থেকে জানা এই জিনিসগুলো, আমি আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। না, NH এখানে হচ্ছে N, এই মলিকুলটা আছে, দেখে বলুন তো অ্যারোমেটিক হবে কিনা। এইখানে এই নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের উপর একটা লোন পেয়ার আছে। এক্সপ্লেইন করছি, ভালো করে শুনুন। এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশনও sp2, তাহলে দুটো নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন sp2। sp2 হলে 3টে অরবিটাল থাকে, হ্যাঁ না? তো এইখানে দেখুন 3টে অরবিটালই ইউজ হয়েছে, এখানে একটা হাইড্রোজেনের সাথে এখানে একটা, এখানে একটা, তাহলে 3টে sp2 সিগমা বন্ড তৈরি করতে ইউজ হয়েছে। জেনারেলি হাইব্রিডাইজড অরবিটাল সিগমা বন্ড বানায়, তাহলে এখানে 3টে হাইব্রিডাইজড অরবিটালই সিগমা বন্ড বানিয়ে নিয়েছে। তাহলে যেহেতু সিগমা বন্ড বানিয়ে নিয়েছে, তাহলে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা p অরবিটালের মধ্যেই থাকবে, pz। তাহলে লোন পেয়ার প্রেজেন্ট ইন পিওর p অরবিটাল, সো লোন পেয়ার প্রেজেন্ট ইন পিওর p অরবিটাল, সো এটা pz অরবিটালের মধ্যে আছে লোন পেয়ার। তো এই লোন পেয়ারটাকে পাই ইলেকট্রন কাউন্ট করা হবে। কিন্তু আমি যদি সেকেন্ড নাইট্রোজেনটাকে দেখি, এই নাইট্রোজেনটাও sp2, তাহলে এই যে নাইট্রোজেনটা, এরও হাইব্রিডাইজেশন sp2,
তাহলে sp2 যদি হয় তাহলে এই নাইট্রোজেনের মধ্যে আমার কটা লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার আছে, কটা সিগমা বন্ড বানিয়েছে, দুটো সিগমা বন্ড বানিয়েছে। তাহলে sp2 তে তো 3টে sp2 অরবিটাল থাকে, কিন্তু এই সিগমা বন্ড বানিয়েছে দুটো, তার মানে আর একটা লোন পেয়ারটা, তাহলে এই লোন পেয়ারটা পি অরবিটালে নেই, এটা sp2 তেই আছে। তার মানে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ারটা প্রেজেন্ট, লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 হাইব্রিডাইজড অরবিটাল। এই জায়গাটাতে কোনো ডাউট আছে? এই দুটো কনসেপ্টে কোনো ডাউট আছে যে প্রথম নাইট্রোজেনটার লোন পেয়ারটা পি অরবিটালের মধ্যে থাকছে, কিন্তু সেকেন্ড যে নাইট্রোজেনটা আমি নিচ্ছি সেই নাইট্রোজেনটার লোন পেয়ারটা sp2 হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে থাকছে, যার ফলে সেকেন্ড লোন পেয়ারটাকে আমরা পাই ইলেকট্রন কনসিডার করব না, ফার্স্ট লোন পেয়ারটাকে আমরা শুধু পাই ইলেকট্রন কনসিডার করব। তাহলে পাই ইলেকট্রন আমাদের কাছে হবে এখানে দুটো, এক 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 এক, আর এই লোন পেয়ারটাকে আমরা পাই ইলেকট্রন কনসিডার করব না। আমি আশা করছি এটা ক্লিয়ার। ডাবল বন্ডের ক্ষেত্রে আমরা কি করি, একটা একটা করে পাই ইলেকট্রন ধরি। তাহলে টোটাল এটাতে 6 পাই ইলেকট্রন হয়ে গেল। তাহলে এই সিস্টেমটা আমার কি হয়ে গেল, অ্যারোমেটিক। ওকে, আর একটা সিস্টেম দেখাচ্ছি, দেখুন এক্স্যাক্টলি সেম টাইপের সিস্টেম, এক্স্যাক্টলি সেম টাইপের সিস্টেম। তাহলে এইখানে এবার নাইট্রোজেনটা আছে, NH ডাবল বন্ড এখানে, তাহলে এটাকেও কি বলবো আমরা, এটাকেও আমরা বলবো অ্যারোমেটিক। কীরকম করে, তাহলে এখানকার যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটা হবে, এই লোন পেয়ারটা হবে কোন অরবিটালে, ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তাহলে এটা পিওর PZ অরবিটালে। আর এখানে যে লোন পেয়ারটা থাকবে এটা sp2 অরবিটালে। তাহলে এই লোন পেয়ারটাকে আমরা পাই ইলেকট্রন কনসিডার করব না, শুধু এখানকার দুটো পাই ইলেকট্রন ধরবো, এক 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 এক, টোটাল 6টা পাই ইলেকট্রন হয়ে গেল। তো 6 পাই ইলেকট্রন সিস্টেম, তার মানে অ্যারোমেটিক। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে। কোনো ডাউট? কোনো ডাউট থাকলে বলুন। নেই তো? ওকে, আর একটা এক্সাম্পল দেখুন, আর একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেখুন। এই এক্সাম্পলটা, এখানে বোরন, বোরনের এখানে H, বোরনের একটা ভ্যাকান্ট PZ অরবিটাল আছে। তাহলে এইখানে এই বোরনের ক্ষেত্রে একটা ভ্যাকান্ট PZ অরবিটাল আছে। তাহলে এখানে একটা কি আছে, ভ্যাকান্ট PZ অরবিটাল, ভ্যাকান্ট PZ অরবিটাল। তাহলে এটার ক্ষেত্রে ইলেকট্রন কাউন্ট করব কত, 0। তাহলে এটা 0, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, টোটাল কটা ইলেকট্রন হচ্ছে 4। তাহলে 4 পাই ইলেকট্রন সিস্টেম হলো। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্টি অ্যারোমেটিক। ইম্পর্টেন্ট। এই অবধি কোনো ডাউট থাকলে বলো, নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি। ওকে, নেক্সট পয়েন্টে যাচ্ছি, যেখানে আমি কনসিডার করছি, ওকে এটা তো আমরা সবাই জানি, এগুলো তো কোথায় গেল, হোয়াইট কালারটা কি হয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে বেঞ্জিন। বেঞ্জিন তো বলার কোনো প্রশ্নই আসে না। বেঞ্জিনের টোটাল 6 পাই ইলেকট্রন, 1 1 1 1 1 1, তো টোটাল 6 পাই ইলেকট্রনস আছে, তো অ্যারোমেটিক। ওকে, বেঞ্জিন অ্যারোমেটিক। নাও নেক্সট ওয়ান, পিরিডিন। এইখানে লোন পেয়ার আছে, তাহলে এটাও আরেকবার আলোচনা করা হয়েছিল, তবুও আরেকবার আলোচনা করি। এইখানে নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, নাইট্রোজেন হাইব্রিডাইজেশন sp2। কটা সিগমা বন্ড বানিয়েছে, সিগমা বন্ড তো বানিয়েছে দুটো, একটা পাই বন্ড বানিয়েছে, তো সিগমা বন্ড দুটো বানিয়েছে, তার মানে দুটো sp2 অরবিটাল ইউজ হয়েছে। তাহলে আর একটা sp2 অরবিটাল এখনও আছে, তাহলে সেই sp2 অরবিটালটা তো এই লোন পেয়ারটাকে নিয়ে আছে। তাহলে এই লোন পেয়ারটা কোথায় প্রেজেন্ট আছে, এই লোন পেয়ারটা প্রেজেন্ট হচ্ছে sp2 অরবিটালে। তাহলে লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 হাইব্রিডাইজড অরবিটাল। লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 হাইব্রিডাইজড অরবিটাল, তার মানে কি হবে, তাহলে এইখানে যে নাম্বার অফ পাই ইলেকট্রন কাউন্ট হবে সেটা এখানে একটাই ধরা হবে, 1 1 1 1 1 1, টোটাল 6 পাই ইলেকট্রনস হবে। ডাবল বন্ডের জন্য একটা একটা করে পাই ইলেকট্রন ধরতে হয়, তাহলে এটা অ্যারোমেটিক ধরা হবে। লোন পেয়ারটাকে পাই ইলেকট্রন হিসেবে কনসিডার করা হবে না। ডাউট থাকলে বলুন তাড়াতাড়ি, এটা লোন পেয়ারটাকে পাই ইলেকট্রন কাউন্ট করা হবে না, কিন্তু এই ডাবল বন্ডের জন্য, ডাবল বন্ড হলে তো একটা একটা করে পাই ইলেকট্রন ধরতে হয় বোথ অ্যাটমের ক্ষেত্রে, সেটা আমরা জানি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখুন।
এখানে অক্সিজেন আছে, এখানে প্লাস চার্জ আছে, অক্সিজেনের দুটো লোন পেয়ার আছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। ওকে, তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই মলিকুলটার ক্ষেত্রে এইখানে লোন পেয়ার আছে, এই দুটো লোন পেয়ারের মধ্যে তো একটা লোন পেয়ার sp2 অরবিটালে, একটা লোন পেয়ার pz অরবিটালে, তাহলে এখানে একটা লোন পেয়ারকে ধরা হবে, তাহলে দুটো ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কার্বোক্যাটায়নের জন্য 0, তাহলে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে? 6 পাই ইলেকট্রন হচ্ছে, তাহলে এটা অ্যারোমেটিক হবে। ডাউট? এই লোন পেয়ারটা sp2 অরবিটালে, তো লোন পেয়ার প্রেজেন্ট ইন sp2 হাইব্রিডাইজড অরবিটাল, ওই লোন পেয়ারটা sp2 অরবিটালে, তো একটাই লোন পেয়ার pz এ আছে, তো ওই লোন পেয়ারটাকে শুধু পাই ইলেকট্রনে কাউন্ট করা হবে। এই মলিকুলটা আমরা সবাই জানি, এটার নাম ইনঅর্গানিক বেনজিন বা বোরাজিন। তো বোরাজিন অলসো অ্যারোমেটিক, তাহলে বোরাজিনে কী হবে? এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে শুধু কাউন্ট করবো, কারণ বোরনের জন্য 0, তাহলে এটার জন্য নাইট্রোজেনের লোন পেয়ারের জন্য 2 0 2 0 2 0, টোটাল পাই ইলেকট্রন হবে 6, তো 6 পাই ইলেকট্রন সিস্টেম, এটা অ্যারোমেটিক হবে। এটাতে বন্ডটা তৈরি হয় এরকম করে, বোরনের ভ্যাকান্ট পি অরবিটালের সাথে এই লোন পেয়ারটা বন্ড তৈরি করে। তো এটা অনেকটা বেনজিনের মতো স্ট্রাকচার, তাই এটাকে আমরা ইনঅর্গানিক বেনজিন বলি বা বোরাজিন বলি, বোরাজিন অ্যারোমেটিক। এনি ডাউট? নেক্সট এক্সাম্পল দেখি। দেখুন স্ট্রাকচারটা, যদি আমরা 7 মেম্বার রিং নিই, এখানে ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, তো এই মলিকুলটাতে এই কার্বনটা sp3 আছে, তো এই মলিকুলটা প্লানার হতে পারে না। তো প্লানার নয় মানে নন অ্যারোমেটিক, নন প্লানার হলেই নন অ্যারোমেটিক হবে। এবার যেটা কনফিউশন হতে পারে সেটা হচ্ছে এই মলিকুলটার ক্ষেত্রে, এখানে কার্বন আয়ন, চিন্তা করে বলুন তো এটা অ্যারোমেটিক হবে না নন অ্যারোমেটিক হবে না অ্যান্টি অ্যারোমেটিক হবে? নন অ্যারোমেটিক হবে, এটা নন অ্যারোমেটিক হবে, তাহলে এই মলিকুলটা নন অ্যারোমেটিক হবে, এই মলিকুলটা নন অ্যারোমেটিক হবে। ইন্টারেস্টিং পয়েন্ট ইজ এটা যে এইখানে আমরা এই মলিকুলটাকে প্লানার স্ট্রাকচারেই ধরবো না, এই মলিকুলটার স্ট্রাকচার আমরা কি ধরবো? এই মলিকুলটার স্ট্রাকচার হবে নন প্লানার। যদি এটা আমি প্লানার ধরে নিই, তাহলে প্লানার ধরে নিলেই যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে, তাহলে এটাতে পাই ইলেকট্রনের সংখ্যা টোটাল হয়ে যাবে 8, অ্যান্টি অ্যারোমেটিক হবে। তাহলে প্রেফার করবে কি, অ্যান্টি অ্যারোমেটিক হওয়া না নন অ্যারোমেটিক হওয়া? নন অ্যারোমেটিক হওয়াকে প্রেফার করবে, কারণ নন অ্যারোমেটিক বেটার স্টেবিলিটি দেবে। তো এটা অ্যান্টি অ্যারোমেটিক না হয়ে নন অ্যারোমেটিক হবে, কারণ এই মলিকুলটাই নন প্লানার হবে, এটা নন প্লানার স্ট্রাকচারে যাবে। এবং স্ট্রাকচারটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে এটা এরকম করে ড্র করা যেতে পারে, এই কার্বনটা এরকম করে যাবে, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, আর এইখানে কার্বন আয়ন। সো মলিকুলটা নন প্লানার হয়ে যাবে, আর নন প্লানার হলেই তবেই নন অ্যারোমেটিক হবে। আর যদি এটা প্লানার হয়ে যায় কোনো কারণে, তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হবে, চাইবে না অ্যান্টি অ্যারোমেটিক হতে, নন অ্যারোমেটিকই হতে চাইবে। তো নন অ্যারোমেটিক হলে বেটার স্টেবিলিটি দেবে। আশা করছি বোঝা গেছে। এইটাকে আর একটুখানি দেখুন, এটাকে যদি আমি ক্যাটায়ন করে দিই তাহলে কি হবে? ধরুন এই মলিকুলটাকে যদি আমি ক্যাটায়নে কনভার্ট করে দিই, তাহলে এটাকে যদি আমি ক্যাটায়নে করে দিই, তখন আবার এটা প্লানার হয়ে যাবে। তখন কারণ কি, ক্যাটায়ন যখন হবে তখন এটা তো স্টেবিলিটি গেইন করবে অ্যারোমেটিসিটির জন্য, তাহলে তখন আমার এখানে 0 ইলেকট্রন 1 1 1 1 1 1 টোটাল 6 পাই ইলেকট্রনস হচ্ছে। তো তখন এটা অ্যারোমেটিক হতে পারে, তখন এটা মানে নন প্লানার না হয়ে তখন এটা ফোর্সফুলি প্লানার স্ট্রাকচারই নিয়ে নেবে, তাহলে তখন অ্যারোমেটিক হয়ে যাবে, তার বেশি স্টেবিলিটি পাবে। তো তখন বেশি স্টেবিলিটি, এটা ট্রোপিলিয়াম আয়ন আমরা বলি, ট্রোপিলিয়াম আয়ন। সো ট্রোপিলিয়াম আয়ন অ্যারোমেটিক হবে।
সিমিলার টাইপের স্ট্রাকচার আমরা দেখতে পারি, সেটা হচ্ছে যদি আমি এখানে বোরন নিই, বোরন নিয়ে এই স্ট্রাকচারটাকে যদি দেখি, তাহলে এটাও কার্বোক্যাটায়নের মতোই হচ্ছে। কারণ কি, এখানে কার্বোক্যাটায়নের পরিবর্তে বোরন আছে, যার একটা ভ্যাকান্ট পিজেড অরবিটাল আছে, যেটার জন্য 0 ইলেকট্রন কাউন্ট হবে। তাহলে 1 1 1 1 1 1 টোটাল 6 পাই ইলেকট্রনস হচ্ছে, এবং এটাও তখন অ্যারোমেটিক কনসিডার করা হবে। আশা করছি এই অবধি কোনো ডাউট নেই। কিন্তু যদি আমরা এখানে নাইট্রোজেন নিই, তাহলে কি হবে? যদি বোরনের পরিবর্তে আমি এখানে নাইট্রোজেন নিই, নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটাকে যদি আমরা প্লানারে নিয়ে যাই, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। কিন্তু প্লানারে নিয়ে গেলেই তো অ্যান্টি অ্যারোমেটিক হবে, তাহলে এটা কি আমরা প্লানারে নেব না, তার মলিকুলটাকে আমরা নন প্লানার করে দেবো। নন প্লানার এরকম একটা দেখেছিলাম, অক্সিজেন থাকলে আবার হয়ে যাচ্ছে, এরকম একটা দেখেছিলাম, অক্সিজেন থাকলে মানে অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, এরকম কোথাও একটা মানে এইরকম টাইপের একটা দেখেছিলাম। নাইট্রোজেন থাকলে হয়ে যাচ্ছে মানে অ্যান্টি অ্যারোমেটিক, আর অক্সিজেন থাকলে হয়ে যাচ্ছে মানে অ্যারোমেটিক। হ্যাঁ, এক্সাম্পলটা একবার পাঠাবেন গ্রুপে, তাহলে আমরা দেখবো সবাই, যদি কোথাও পান আবার। হ্যাঁ, তো এটা জেইর একটা বইয়ে, এটা জেইর বইয়ে দেখেছিলাম স্যার একটা, আচ্ছা, অন্য কোথাও পাইনি, ওইখানেই পেয়েছিলাম। কোশ্চেনটা আরেকবার পাঠাবেন, তাহলে আমরা একটু দেখে নেবো, তাহলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক এটাতে আছে। কি হচ্ছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে যদি আমরা কাউন্ট করি, তাহলে এটা অ্যান্টি অ্যারোমেটিকের দিকে চলে যাবে। যেহেতু অ্যান্টি অ্যারোমেটিকের দিকে যাবে, তাহলে আমরা এটাকে অ্যান্টি অ্যারোমেটিক করবো না, এটাকে আমরা নন অ্যারোমেটিকই করবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, নন অ্যারোমেটিক করব, মলিকুলটাকে নন প্লানার করে দিয়ে এই লোন পেয়ারটাকে আমরা কাউন্ট করব না, এখানে প্লানার করব না মলিকুলটাকে। প্লানার হলেই প্রবলেম হবে কি, অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে চাইবে কি, নন প্লানার হয়ে নন অ্যারোমেটিক হতে, তো নন প্লানার হয়ে নন অ্যারোমেটিক হবে। আচ্ছা, সিমিলার এক্সাম্পল আরেকটা নিচ্ছি, যেখানে অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকবে, এই মলিকুলটা, এখানে দুটো লোন পেয়ার আছে, তাহলে এটাকেও আমরা কি করব, নন অ্যারোমেটিক কনসিডার করব, এটাকেও অ্যারোমেটিক কনসিডার করব না, এটাকেও নন অ্যারোমেটিক কনসিডার করব। এটাও নন অ্যারোমেটিক, অ্যাগেন এটাও নন প্লানার হবে, নন প্লানার হবে। আচ্ছা, এই স্ট্রাকচারটা তো অলরেডি এর আগেও আমরা দেখেছি, এটা আরেকবার তাও বানাচ্ছি। টেট্রাইন যদি না হয়, টেট্রাইন, এটা টাব শেপ হয়, নন অ্যারোমেটিক। এই মলিকুলটাও নন অ্যারোমেটিক হয়, কারণ এই মলিকুলটা যেটা শেপ, সেটা হচ্ছে নন প্লানার স্ট্রাকচার হয়, টাব শেপ স্ট্রাকচার হয়। এটাও আমরা এর আগে ডিসকাস করেছিলাম, একবার দেখবেন, ডিটেলসে আছে। তো এটা টাব শেপ স্ট্রাকচার হয়, তো এরকম টাব শেপ স্ট্রাকচার হচ্ছে নন প্লানার স্ট্রাকচার হচ্ছে। তাহলে নন প্লানার যদি কেউ হয়, তাহলে সে নন অ্যারোমেটিকই হবে। এফদি কোনো ডাউট? আরও এক্সাম্পল দেখছি, মোস্ট বেশি এক্সাম্পল যত দেখবো তত আমাদের সুবিধা হবে। ওকে, নেক্সট করছি কি, এটাই নিচ্ছি, টেট্রাইনই নিচ্ছি, আর এই দুটো জায়গায় পজিটিভ চার্জ করে দিচ্ছি, এই দুটো জায়গায় পজিটিভ চার্জ করে দিচ্ছি। তাহলে এই দুটো জায়গায় যদি পজিটিভ চার্জ করে দিই, তাহলে কি হবে, অ্যারোমেটিক হয়ে যাবে, অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে তখন এটা অ্যারোমেটিক হয়ে যাবে, তখন কাউন্ট করতে আমাদের এখানে 0 0 1 1 1 1 6 পাই ইলেকট্রন সিস্টেম হয়ে যাচ্ছে, তখন এটা অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আবার যদি এটাকেই আমি এখানে নেগেটিভ চার্জ করে দিই, তাহলে কি হবে, অ্যারোমেটিক হয়ে যাবে, তাহলেও অ্যারোমেটিক হয়ে যাবে। তাহলে নেগেটিভ চার্জ করে দিলেও এটা অ্যারোমেটিক হবে, কারণ নেগেটিভ চার্জ যখন করব, তখন এখানে আমার দুটো ইলেকট্রন ধরতে হবে, 1 1 1 1 1 1, টোটাল কত, 4 আর 6, 10 ইলেকট্রন সিস্টেম হচ্ছে। সো 10 পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে, যেটা হুকেল নাম্বারের মধ্যে পড়বে। এখানে 6 পাই ইলেকট্রন হচ্ছিল, ঠিক আছে, তো এটাও অ্যারোমেটিক হয়ে যাবে। আচ্ছা, যদি আমরা বেনজাইন নিই, বেনজাইন এই মলিকুলটাকে যদি নেওয়া হয়, বেনজাইনের ক্ষেত্রেও এটা অ্যারোমেটিক হবে, কারণ আমরা জানি 1 1 1 1 ট্রিপল বন্ডের ক্ষেত্রেও একটা করে ইলেকট্রনই পাই ইলেকট্রন হিসেবে কনসিডার করা হয়। তো এটার স্ট্রাকচার নিয়ে একটুখানি আলোচনা করি। এটার নাম হচ্ছে বেনজাইন, আর বেনজাইনও কি অ্যারোমেটিক, বেনজাইনের অ্যারোমেটিক
ক্যারেক্টার থাকছে। এখানে দুটো পাই বন্ড আছে, তো আমরা অনলি দুটো পাই ইলেকট্রনই কনসিডার করব। এই কার্বনটা আর এই কার্বনটার হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, এটাও sp2, এটাও sp2। এটা ট্রিপল বন্ড থাকা সত্ত্বেও কার্বন sp2। জেনারেলি ট্রিপল বন্ড কার্বন কার্বনের মধ্যে থাকলে কার্বন কি হয়, sp হয়, কিন্তু এটা sp হতে পারবে না। কেন sp হতে পারবে না? যদি sp হতে হয় তাহলে বন্ডটাকে কি হতে হবে, লিনিয়ার হতে হবে। বন্ড অ্যাঙ্গেলটাকে কত ডিগ্রি হতে হবে, 180 ডিগ্রি হতে হবে, তবেই কেউ sp হতে পারে, হাইব্রিডাইজেশন কার্বন sp হতে পারে। কিন্তু এই বন্ডটা তো অ্যাঙ্গেল করে আছে, এই বন্ডটা তো কোনোভাবেও লিনিয়ার বন্ড তৈরি করতে পারছে না। তো লিনিয়ার বন্ড তৈরি করলে তো রিংটাই পসিবল নয়, ওই জন্য এর হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হবে না, হাইব্রিডাইজেশনটা sp2ই থেকে যাবে, হাইব্রিডাইজেশনটা sp2ই থেকে যাবে। তাহলে কোশ্চেন আসতে পারে, তাহলে পাই বন্ডটা কী করে হলো? যদি sp2ই হয় তাহলে দুটো পাই বন্ড কী করে আসতে পারে? দুটো পাই বন্ড আসতে পারে। কীরকম করে দুটো পাই বন্ড আসতে পারে? একটা পাই বন্ড হচ্ছে যেমন pz অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে হচ্ছে, সেটা একটা পাই বন্ড হতে পারে। আর একটা পাই বন্ড হবে এই যে sp2 অরবিটালটা আর এই যে sp2 অরবিটালটা, এতে একটা একটা করে ইলেকট্রন আছে। এই দুটো sp2 অরবিটালের সাইড বাই সাইড ওভারল্যাপিংয়ের ফলে, এই দুটো sp2 অরবিটালের সাইড বাই সাইড ওভারল্যাপিংয়ের ফলে এই পাই বন্ডটা তৈরি হয়। তাহলে এই যে পাই বন্ডটা, যেটা বেনজাইনের বাইরের দিকে যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা sp2 আর sp2 অরবিটালের ওভারল্যাপিংয়ের ফলে হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, জেনারেলি কি হয়, হাইব্রিডাইজড অরবিটাল পাই বন্ড করে না, জেনারেলি sp2 অরবিটাল পাই বন্ড করে না, হাইব্রিডাইজড অরবিটাল জেনারেলি সিগমা বন্ড করে। এটা একমাত্র এক্সাম্পল আছে যেখানে sp2 অরবিটাল মানে হাইব্রিডাইজড অরবিটাল পাই বন্ড তৈরি করছে। তো এই পাই বন্ডের ইলেকট্রনগুলোকে আমরা পাই ইলেকট্রন কনসিডার করব না, কারণ ওগুলো sp2 অরবিটালের মধ্যে আছে, পিওর pz এ নেই। এই জায়গাতে কোনো ডাউট থাকলে বলুন, আরেকবার তাহলে এক্সপ্লেইন করছি। ওকে, চলো নেক্সট। তাহলে এটা হয়ে গেল, নেক্সটে করছি। নেক্সট এক্সাম্পল দেখুন। নেক্সট এক্সাম্পল হচ্ছে এটা, যদি কোনো একটা মলিকুলের মধ্যে কোনো একটা পার্ট অ্যারোমেটিক হয়, তাহলে এন্টায়ার মলিকুলটাকেই আমরা কি মনে করব, অ্যারোমেটিক মনে করব। কোনো একটা মলিকুলের মধ্যে যদি কোনো একটা পার্ট অফ দ্য মলিকুল যদি অ্যারোমেটিক হয়, তাহলে এন্টায়ার মলিকুলটাকে অ্যারোমেটিক কনসিডার করা হবে। তো আমি যদি এটা তো আমরা সবাই জানি যে এইটা ন্যাপথলিন যদি আমরা নিই, তাহলে ন্যাপথলিন অ্যারোমেটিক, এটা নিয়ে কোনো ডাউট নেই। পাই ইলেকট্রন কাউন্ট করা হবে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পাই ইলেকট্রনস, 10 পাই ইলেকট্রনস হবে, তো এটা অ্যারোমেটিক। ন্যাপথলিন রিলেটেড আরও কয়েকটা কম্পাউন্ড আমি বলছি। আচ্ছা, এটাও আমরা অ্যারোমেটিক কনসিডার করব, কারণ একটা অ্যারোমেটিক রিং আছে মানেই অ্যারোমেটিক। আচ্ছা, এটাও আমরা অ্যারোমেটিক কনসিডার করব, কারণ একটা বেনজিন রিং আছে মানেই অ্যারোমেটিক। এর আগের দিন আমরা আলোচনা করলাম যে এই দুটোর মধ্যে রেজোনেন্স এনার্জি কার বেশি কার কম, হ্যাঁ না, এই তিনটের মধ্যে এটাও ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তাহলে এটাও অ্যারোমেটিক, এটাও অ্যারোমেটিক। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখা যায়, এই এক্সাম্পলটা আলোচনা করেছিলাম এর আগেও। এই মলিকুলটাতে যদি আমরা এইরকম বন্ড দিই, তাহলে এই মলিকুলটা হচ্ছে নন অ্যারোমেটিক। তাহলে এটা নন অ্যারোমেটিক কেন? এই মলিকুলটা নন অ্যারোমেটিক। এটা নন অ্যারোমেটিক কেন? কারণ মলিকুলটা নন প্ল্যানার। এবার এই নন প্ল্যানার কেন সেটা আলোচনা করছি। নন প্ল্যানার, তো এই মলিকুলটা নন প্ল্যানার এবং নন অ্যারোমেটিক। নন প্ল্যানার হওয়ার পিছনে কারণ হচ্ছে এখানকার যে দুটো হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, এরা একই পজিশনে থাকার চেষ্টা করবে। এটা আমরা এর আগেও বলেছিলাম যে দুটো হাইড্রোজেন যখন একই পজিশনে থাকার চেষ্টা করবে, তখন একটা হাইড্রোজেন এরকম উপরের দিকে উঠে যাবে, একটা হাইড্রোজেন নিচের দিকে চলে যাবে। তারপরে কার্বন দুটোর পজিশনও এরকম চেঞ্জ হয়ে যাবে। তাহলে কার্বন দুটো প্রথমে যদি একই লেভেলে থাকতো, এক প্ল্যানার স্টেজে যদি এই কার্বন দুটো থাকতো, কোন কার্বন দুটোর কথা বলছি আমি, এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুটো কার্বন যখন একই লেভেলে থাকবে, তখন হাইড্রোজেন দুটোর মধ্যে স্টেরিক হিন্ডারেন্স হবে, যার ফলে একটা কার্বন এরকম উপরের দিকে উঠে যাবে, একটা কার্বন নিচের দিকে নেমে যাবে। তাহলে হাইড্রোজেনগুলোর মধ্যে স্টেরিক হিন্ডারেন্সটা থাকবে না, তাই জন্য মলিকুলটা নন প্ল্যানার হয়ে যাবে। এই মলিকুলটা নন প্ল্যানার হবে কি জন্যে? নন প্ল্যানার হবে টু রিডিউস দ্য
reduce the repulsion between the hydrogen atoms. এই হাইড্রোজেন অ্যাটমসের মধ্যে রিপালশনটাকে রিডিউস করার জন্যে এটা নন প্ল্যানার হবে। আর যখনই নন প্ল্যানার হবে তখনই মলিকুলটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। ততই তার মধ্যে সেম নাম্বার অফ পাই ইলেকট্রনস থাক না কেন, তখন সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে। কিন্তু আমরা যদি হাইড্রোজেন দুটো তুলে দিয়ে যদি এখানে একটা বন্ড তৈরি করি, তাহলে তখন আবার সেটা অ্যারোমেটিক হয়ে যাবে। এখন এইটাতে আর ওই নন প্ল্যানার কনসিডারেশনটা নেই। অথবা আমরা যদি হাইড্রোজেন দুটোকে তুলে দিয়ে এইখানে একটা ব্রিজ বানিয়ে দিই, সো কী করতে পারি আমরা, এখানে একটা ব্রিজ বানিয়ে দিলাম কার্বন দিয়ে। এখানে একটা কার্বন দিয়ে ব্রিজ বানিয়ে দেওয়া হলো। তাহলে কী হবে, যখন হাইড্রোজেন দুটোর মধ্যে প্রবলেম হচ্ছিল, তারপরে হাইড্রোজেন দুটোকে তাড়িয়ে এরকম একটা ব্রিজ বানিয়ে দেওয়া হবে কার্বন দিয়ে। তাহলে তখন এই আমার হাতের এই দুটো হচ্ছে বন্ড কার্বন, তাহলে কার্বন আর এই কার্বনটা দিয়ে ব্রিজ যখন তৈরি করবে তখন কী হবে, এইটা অলমোস্ট প্ল্যানারিটি আসবে। এটাকে আমরা বলবো নিয়ারলি প্ল্যানার, তখন এটাকে অ্যারোমেটিক বলবো, কারণ তখন এটা হয়ে যাবে নিয়ারলি প্ল্যানার। এটা 100% প্ল্যানার হবে না, বাট নিয়ারলি প্ল্যানারিটি পাবে, নিয়ারলি প্ল্যানার স্ট্রাকচার পাবে, তখন আমরা সেটাকে অ্যারোমেটিক বলবো। অথবা আমরা যদি এই ব্রিজটাকে শুধুমাত্র কার্বন দিয়েই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এই ব্রিজটাকে আমি যদি অক্সিজেন দিয়েও করি তাও হবে। এই ব্রিজটাকে আমি যদি অক্সিজেন দিয়েও বানাই তাও হবে, তখনও এটা অ্যারোমেটিক বলা হবে। আবার এই ব্রিজটাকে আমি যদি নাইট্রোজেন দিয়ে করি তাও হবে, তখনও অ্যারোমেটিক বলা হবে। তাহলে কনসেপ্টটা হচ্ছে অ্যারোমেটিক হবে কি হবে না সেইটা ইম্পর্টেন্ট। তো ব্রিজটাকে যখন আমি বানাবো, স্যার মনে হয় এই কোশ্চেনটাই বলছিলেন নাকি ওকে, তো যখন আমরা এখানে নাইট্রোজেন দিয়ে ব্রিজ করব তখন আমরা অ্যারোমেটিক পাবো। আশা করছি এই কোশ্চেনটা বোঝা গেছে। আচ্ছা, আরও কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি, যে এক্সাম্পলগুলো একবার চেক করে নেবেন পরে। হ্যাঁ, তো ড্র করাই তো মুশকিল ব্যাপার। আচ্ছা, কয়েকটা আমি গ্রুপে আমি ছবি দিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ, সেগুলো এখানে তুলে নেবেন। বড় বড় স্ট্রাকচার আছে, সেগুলো অ্যারোমেটিক হবে। আর একটা আসছি, এটা দেখুন, এই মলিকুলটা, এই ধরনের মলিকুলকে আমরা কি বলি, ফুল ভ্যালিন টাইপ অফ মলিকুল বলি। এর আগেও আমরা এটা একটু স্যার বলছি অ্যানিলিন সিস্টেম গুলো একটু করে দেবেন না। 14 অ্যানিলিনটা যেমন সমস্যা হয়, অনেক জায়গায় লেখা থাকে অন্য জিনিস। 14 অ্যানিলিনটা খুব অসুবিধা হয়, যে বুঝতে পারা যায় না এটা কি অ্যারোমেটিক না নন অ্যারোমেটিক। অ্যানিলিন সিস্টেম গুলো একটু সমস্যা হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা থাকে। আচ্ছা, অ্যানোলিন সিস্টেমগুলোকে একবার দেখতে হবে তাহলে। 1 মিনিট। আচ্ছা, আগে এই পয়েন্টটা বলে নিই, তারপর আমি দেখছি অ্যানোলিন সিস্টেমের কয়েকটা পয়েন্ট বলা যায় নাকি। এটা দেখুন, এই মলিকুলটার ক্ষেত্রে যদি আমরা এই বন্ডটাকে ব্রেক করাই, এই বন্ডটাকে আমরা যদি এই দিকে ব্রেক করাই, এখান থেকে এই দিকে, তাহলে বন্ডটাকে যদি ব্রেক করাই তাহলে এই মলিকুলটা হবে এরকম। তাহলে এইখানে হয়ে যাবে ক্যাটায়ন আর এইখানে হয়ে যাবে অ্যানায়ন। তাহলে যখন ক্যাটায়ন হবে তখন এই পার্টটা অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। আবার এই পার্টটাও অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন। তাহলে এই পার্টটাও অ্যারোমেটিক হচ্ছে আর এই পার্টটাও অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে দুটো পার্টই অ্যারোমেটিক হচ্ছে। তাহলে মলিকুলটা এই ডাবল বন্ডে না রেখে এটাকে সিঙ্গেল বন্ডের দিকেই নিয়ে যাবে। তো আমরা এটা আলোচনা করেছিলাম এরকম, যে জেনারেলি ডাবল বন্ডকে রোটেট করানো যায় না, কিন্তু এই মলিকুলটার ক্ষেত্রে এই ডাবল বন্ডটাকে খুব সহজেই রোটেট করানো যায়। এই ডাবল বন্ড বরাবর মলিকুলটাকে রোটেট করানো যায়। কেন রোটেট করানো যায়? কারণ এই ডাবল বন্ডেই থাকে না, এটা সিঙ্গেল বন্ড হিসেবেই থাকে, কারণ বোথ সাইড অ্যারোমেটিক তৈরি হয়। আচ্ছা, এবার এখান থেকে একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা হচ্ছে যে আমি তিনটে স্ট্রাকচার দিচ্ছি। একটা হচ্ছে আমার এই স্ট্রাকচারটা, আর একটা হচ্ছে এই স্ট্রাকচার তিনটের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, একটা হচ্ছে এই স্ট্রাকচারটা
আর একটা হচ্ছে এই স্ট্রাকচারটা। কোশ্চেনটা হচ্ছে যে এই তিনটে মলিকুলের মধ্যে এই বন্ড ডিস্টেন্সটা দেওয়া আছে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, কোন বন্ড ডিস্টেন্সটা বেশি, কোন বন্ড ডিস্টেন্সটা বেশি। তা আমরা দেখতে পাচ্ছি কি যে যখন আমি এই বন্ডটাকে ব্রেক করাচ্ছি, এই বন্ডটা এটা সিঙ্গেল বন্ড হিসেবে কাজ করছে, তার মানে এই বন্ডটা এটা ডাবল বন্ডের পরিবর্তে এটা সিঙ্গেল বন্ড হিসেবেই থাকবে, এই বন্ডটা সিঙ্গেল বন্ড হিসেবে থাকবে। তাহলে বোথ সাইড এই পার্টটা আর এই পার্টটা দুটো পার্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি দেখি তাহলে আমি যদি বন্ডটাকে এরকম করে ব্রেক করি, এরকম করে যদি ব্রেক করি, তাহলে উপরের পার্টটা অ্যারোমেটিক হচ্ছে না, শুধু নিচের পার্টটা অ্যারোমেটিক হচ্ছে। তাহলে এই বন্ডটা ব্রেক করার চান্সেস কী হবে, কম হয়ে যাবে তুলনামূলকভাবে আগের থেকে, মানে আগেরটার প্রথমটার থেকে তুলনামূলকভাবে কম হয়ে যাবে। তাহলে এই বন্ডটাকে যদি আমরা ব্রেক করাই তাহলে এর ক্ষেত্রেও একটা পার্ট অ্যারোমেটিক হচ্ছে, তাহলে একটা পার্ট তাও এই বন্ডটা ব্রেক করবে, তাই তো? তাহলে এই বন্ডটা তবুও ব্রেক করবে, কারণ একটা পার্ট তো অ্যারোমেটিক হচ্ছে, অন্য পার্টটা অ্যারোমেটিক হচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে যদি আমি এই বন্ডটাকে ব্রেক করাই তাহলে প্রবলেম হচ্ছে এই বন্ডটা যেই ব্রেক করবে একটা পার্ট তো অ্যারোমেটিক হবে কিন্তু অন্য পার্টটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাবে। তার মানে এটাকে আমি আর একটু বলছি ক্লিয়ারলি, যে যদি কখনো এরকম সিস্টেম হয় যে বন্ড ব্রেক করার পরে একটা পার্ট আপনার অ্যারোমেটিক হয়ে গেল আর অন্য পার্টটা অ্যান্টি অ্যারোমেটিক হয়ে গেল, তাহলে সেই বন্ড ব্রেক করা যাবে না। আমরা আনস্টেবিলিটির দিকে কখনোই যাব না, যে যদি একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, তাহলে যদি ক্যাটায়নটা করি তাহলে এই ক্যাটায়নিক পার্টটা তো অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, এই পার্টটা তো অ্যান্টি অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বন্ডটাকে ব্রেক করি তাহলে একটা পার্ট কমসে কম অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে, তো এই বন্ডের ব্রেকিংটা হবে না। যদি অ্যান্টি অ্যারোমেটিক কোথাও তৈরি হয় তাহলে সেটা হবে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু এটার ক্ষেত্রে হতে পারে, তাহলে এটার ক্ষেত্রে একটা সাইড অ্যারোমেটিক হচ্ছে, তাহলে এটার ক্ষেত্রে একটুখানি আমরা পেতে পারি যে কমসে কম একটা পার্ট তো অ্যারোমেটিক হচ্ছে, একটা পার্ট নন অ্যারোমেটিক হোক, আর একটা পার্ট তো অ্যারোমেটিক হচ্ছে, তো এই পার্টটা তো কমসে কম অ্যারোমেটিক হচ্ছে, তাহলে এই পার্টটা তো অ্যারোমেটিক হচ্ছে, তো এই জন্যই বন্ডটা ব্রেক হবে। তাহলে তুলনামূলকভাবে যদি আমরা আলোচনা করি, প্রথমটাতে দুদিকেই অ্যারোমেটিক পাচ্ছি, পরেরটাতে একদিকে অ্যারোমেটিক পাচ্ছি, আর পরদিকে একদিকে অ্যারোমেটিক একদিকে অ্যান্টি অ্যারোমেটিক, তো ওই বন্ডটা ব্রেকই হবে না। তো ওভারঅল বন্ড ডিস্টেন্সের যদি অর্ডার দেখি, বন্ড লেন্থের অর্ডার যেটা আমরা আলোচনা করছিলাম, তাহলে এক্স এর বন্ড লেন্থ বেশি হবে ওয়াই এর থেকে, ওয়াই এর বন্ড লেন্থ বেশি হবে জেড এর থেকে। ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। সো দিস বন্ড লেন্থ অর্ডার যদি আমরা দেখি তাহলে এক্স ওয়াই জেড এই বন্ড লেন্থ অর্ডারটা আমরা পাবো। জেড যেখানে আছে ওটাকে কি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক কি বলবো তাহলে? ওটাকে আমরা নন অ্যারোমেটিকই বলবো, আচ্ছা আচ্ছা, ওটাকে আমরা নন অ্যারোমেটিকই বলবো। ওই মলিকুলটাকে আমরা অ্যারোমেটিক বা অ্যান্টি অ্যারোমেটিক কিছুই বলবো না, এটাকে নন অ্যারোমেটিক বলবো, কারণ ওটা কোনো দিকেই বন্ডটা ব্রেক করে অ্যান্টি অ্যারোমেটিক বা হবে না। আর ওয়াইটা যেটা আছে ওটা অ্যারোমেটিক বলবো, ওয়াইটাকে অ্যারোমেটিক বলবো, ঠিক আছে। ওয়াইটাকে কোয়াসি অ্যারোমেটিক বলবো, আমরা আলোচনা কোয়াসি অ্যারোমেটিক, হ্যাঁ হ্যাঁ, কোয়াসি ইয়েস, অ্যারোমেটিক বলবো। এই প্রথমটাকেও আমরা কোয়াসি অ্যারোমেটিক। কোয়াসি অ্যারোমেটিক। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যারোমেটিক। এবার আর কয়েকটা এক্সাম্পল আমি দেখি, আর কয়েকটা এক্সাম্পল আছে কিনা। অ্যানোলিন টাইপের এক্সাম্পলগুলো বলছিলেন তো স্যার, দেখছি, 1 মিনিট দাঁড়ান। তো নেক্সট আমাকে বের করতে হবে। এমনি স্যার ফুলব্যালেন্স সিস্টেম গুলো তো ওভারঅল নন অ্যারোমেটিকই বলা হয় যদি অ্যারোমেটিসিটি না আসে। হ্যাঁ, ও অ্যারোমেটিসিটি না আসলে নন অ্যারোমেটিক, কিন্তু একদিকে অ্যারোমেটিসিটি আসলে আমাদেরকে অ্যারোমেটিক বলতে হবে তখন। কোয়াসি অ্যারোমেটিক বলতে হবে, অ্যারোমেটিক ঠিক না। আচ্ছা, আর একটা এর আগে আমরা একটা আলোচনা করছিলাম হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড, ওইটা একটুখানি বলে নিই। একটা এক্সাম্পল আমি দিই তাহলে বোঝা যাবে। এই মলিকিউলটা হোমো অ্যারোমেটিকের একটাই জানলেই হবে। এইখানে পজিটিভ আছে, এই মলিকিউলটাতে কি হচ্ছে, এই কার্বনটা sp3, এই কার্বনটা sp3 আছে, তাহলে এই কম্পাউন্ডটাকে তো ডাইরেক্ট লোক নন অ্যারোমেটিক বলে দেবে। কিন্তু এখানে কি প্রবলেম হচ্ছে যে এই বন্ডটা যখন কনজুগেট করবে তখন এই বন্ডটা এখানে আসছে, তো এই বন্ডটা এখানে যাচ্ছে, তো এই বন্ডটা ডাইরেক্ট এই কার্বনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এটা ডাইরেক্ট ওই কার্বনের সাথে মাঝখানের এই sp2টাকে স্কিপ করে যাবে। তখন আমরা সেটাকে বলবো
হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড। আমি এটাকে একটা দেখাচ্ছি, দেখুন। এই এক্সাম্পলটা দেখলেই ক্লিয়ার হবে। এই ধরনের কম্পাউন্ড, যেটা আমাদের প্রথম যে কম্পাউন্ডটা ছিল সেই কম্পাউন্ডটাতে ছিল নন অ্যারোমেটিক। আমি এটাকে উইকির পেজটা দেখাচ্ছি। উইকির পেজ দেখুন, কনজুগেশনটা কীরকম করে হচ্ছে। এই যে স্ট্রাকচারটা, কনজুগেশনটা এই sp3 কার্বনটাকে স্কিপ করে চলে যাচ্ছে। sp3 কার্বনটাকে স্কিপ করে চলে গিয়ে এইখানে কনজুগেশনটা হবে, আর sp3 কার্বনটা এরকম উপরের দিকে হয়ে থাকবে, তাহলে নিচেরটা অলমোস্ট প্লানার হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচারটাকে আমি যদি একটুখানি ড্র করি, স্ট্রাকচারটাকে যদি এখানে আমি ড্র করি, তাহলে এটা হচ্ছে এইরকম টাইপের। সাতটা কার্বন আছে, তাহলে 1 2 3 4 5 6 8টা কার্বন আছে। তো 7 অ্যান্ড এইটা এরকম ডাবল বন্ড এখানে 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 আর এখানে পজিটিভ। একটা কার্বন স্কিপ করে যাচ্ছে, তাহলে এই বন্ডটা কি করবে, এই বন্ডটা ডাইরেক্ট এই কার্বোকাটায়নে ইন্টারঅ্যাক্ট করবে, এটা এখানে শিফট করবে, এটা এখানে শিফট করবে, এইরকম করে হবে। তো ইন্টারাকশানটা আমি যদি আরেকবার লিখি, তাহলে এই টাইপের কম্পাউন্ডগুলোকে আমরা কি বলবো, হোমো অ্যারোমেটিক কম্পাউন্ড, হ্যাঁ না। হোমো অ্যারোমেটিক কম্পাউন্ডটা কী করে হয়, রিয়াকশানটাও দেখানো হয়েছে এখানে। যে যদি আমরা এই একটাই এক্সাম্পল পেয়েছি আমি, একটাই টাইপ, এই টাইপে এক্সাম্পলটা দেখলেই হবে আর কি, বেশি কিছুর দরকার নেই। এই একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা মেইনলি আর কি কাজ করে, সেটা হচ্ছে যে এইটা আমরা তো নন অ্যারোমেটিক আমি জানি, এই নন অ্যারোমেটিক কম্পাউন্ডটাতে H2SO4 দিলেই কার্বোকাটায়ন হবে ডাবল বন্ডের কোনো একটাতে, তাহলে একটা পার্ট কার্বোকাটায়ন হবে আর অন্য পার্টটাতে sp3 হয়ে যাবে, হাইড্রোজেন অ্যাড হবে, তো তখন এটা হোমো অ্যারোমেটিক হয়ে যাবে। তো এই রিয়াকশানটা দেখতে পারেন। ওকে, এবার আমি আর একটা পার্ট দেখাচ্ছি। এবার আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে এই অ্যারোমেটিসিটি কনসেপ্টটাকে আমরা এন্ড করছি। অ্যারোমেটিসিটি কথা বললাম, আচ্ছা আর একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখুন একটুখানি। কাহা গিয়া, এই এক্সাম্পলটা অ্যারোমেটিক কিনা এখানেই লিখি, আর জায়গা নেই এখানে লিখি। এটা এটাকে অ্যারোমেটিক বলবো কিনা,
এই একটা কোশ্চেন দেখুন, হ্যাঁ, এটা কোশ্চেন বলি, কোশ্চেন সি, হ্যাঁ, ABC সি হচ্ছে এই মলিকুলটাতে যদি আমরা পটাশিয়াম দিই তাহলে কি হবে দেখুন। স্যার লাস্ট যেটা দেখালেন ওটা অ্যারোমেটিক হবে তো? অ্যারোমেটিক হবে, হ্যাঁ, ওকে। লাস্ট মলিকুলটা অ্যারোমেটিক হবে, ওটা কোয়াসি অ্যারোমেটিক হবে, বন্ডটা ভাঙবে। তো এই মলিকুলটাতে যদি আমরা দিয়ে দিই হচ্ছে পটাশিয়াম, তাহলে কি হবে? পটাশিয়াম ইন THF অ্যারোমেটিক হয়ে যাবে। অ্যারোমেটিক হয়ে যাবে। সে দিস পটাশিয়াম হচ্ছে দুটো পটাশিয়াম আসবে, আর এই পটাশিয়াম একটা একটা করে ইলেকট্রন দেবে, তাহলে একটা একটা করে ইলেকট্রনও এখানে দেবে। এই বন্ডটা প্রথমে যদি আমি এরকম করে ভাঙি আর এখান থেকে একটা করে ইলেকট্রন যদি আসে, তাহলে এই মলিকুলটা হয়ে যাচ্ছে, যেটা আমরা একটু আগে দেখলাম যে এটা অ্যারোমেটিক। এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হবে, এইটা হচ্ছে, হ্যাঁ, একটা কার্বন কম হয়ে গেছে। এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড, মাইনাস আর 2K প্লাস এখানে ক্যাভিটির মধ্যেই 2K প্লাস, বা আউটসাইড লেখা যেতে পারে, আউটসাইড লেখা আছে, তো এটা 2K প্লাস এই মলিকুলটা তৈরি হবে। আর এই পার্টটা তো অ্যারোমেটিক, এই পার্টটা তো আমরা একটু আগে দেখলাম অ্যারোমেটিক হয়ে যাবে। ওকে, আর একটা কোশ্চেন দেখুন, আর একটা পয়েন্ট আমি বলি, সেটা হচ্ছে যে যখন অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোকে দেখা হবে তাদের যদি এমও ডায়াগ্রাম দেখি আমরা, এমও ডায়াগ্রাম, আমি একটু আগে বললাম যে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো আনস্টেবল হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, যে তাদের মধ্যে আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকে, আর অ্যারোমেটিকের মধ্যে পেয়ার্ড পাই ইলেকট্রন থাকে। তো সেটা এমও ডায়াগ্রাম দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। তো যে কোনো সাইক্লিক স্ট্রাকচার নেওয়া হবে, সাইক্লিক স্ট্রাকচার হচ্ছে ধরুন আমি বেনজিনের নিচ্ছি, এমও ডায়াগ্রাম আমি শুধু বেনজিনের বানাচ্ছি প্রথমে, তাহলে বেনজিনের যদি এমও ডায়াগ্রাম বানাই তাহলে এখানে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6 পাই ইলেকট্রন। তো নিয়মটা হচ্ছে কি, নিয়মটা হচ্ছে যে একটা কার্বনকে নিচের দিকে আঁকতে হবে, একটা কার্বনকে নিচের দিকে আঁকতে হবে, একে সেই কার্বনটা, এই কার্বনটা যেখানে থাকবে সেই রকমভাবে একটা এনার্জি ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে এনার্জি, একটা কার্বন নিচের দিকে থাকবে এখানে, তারপরে কি হচ্ছে এই দুটো কার্বন সেম লেভেলে আছে, তাহলে এই একটা কার্বন, তারপরে দুটো কার্বন সেম লেভেলে, তাহলে এই দুটো কার্বনের জন্য সেম লেভেলে দুটো এনার্জি। ওকে, ডায়াগ্রামটা কীরকম বানাচ্ছি দেখুন একবার, তাহলে এই সেম লেভেলে দুটো এনার্জি ডায়াগ্রাম, এনার্জি লেভেল দুটো বানালাম দুটো কার্বনের জন্য, তারপরে এই দুটো আবার সেম লেভেলে আছে, তারপরে আবার দুটো সেম লেভেলে এনার্জি ডায়াগ্রাম, তারপরে এখানে একটা, তারপরে এখানে একটা এনার্জি ডায়াগ্রাম, এরকম করে বানাতে হবে। তাহলে প্রথমটা একটা কার্বনকে সবসময় নিচের দিকে রেখে করতে হবে। তো যদি এই ডায়াগ্রামটা বানাই আমি, তাহলে এইখানে যেটা মিডিল পয়েন্ট থাকবে এইটা হচ্ছে জিরো এনার্জি, এর থেকে নিচে নেগেটিভ, উপরে পজিটিভ এনার্জি। তাহলে কি হয়, 6 পাই ইলেকট্রনকে সাজাতে হবে, তাহলে এখানে দুটো ইলেকট্রন দিলাম, এখানে দুটো দিলাম, এখানে দুটো দিলাম, তাহলে সবগুলোই বন্ডিংয়ে থাকলো, অ্যান্টি বন্ডিংয়ে কিছু থাকলো না। এটাকে বন্ডিং অরবাইটাল বলছি নিচেরগুলোকে, উপরেরগুলোকে বলছি অ্যান্টি বন্ডিং অরবাইটাল। তাহলে সবগুলোই কোথায় থাকছে, বন্ডিং অরবাইটালের মধ্যে থাকছে। তো বন্ডিং এইটাকে বলছি, এটা হচ্ছে নন বন্ডিং, এগুলো হচ্ছে সব বন্ডিং, পাই অরবাইটাল এগুলো সব অ্যান্টি বন্ডিং। যদি ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে থাকে তখন সেটা নন অ্যারোমেটিক হয়ে যাবে।
নন বন্ডিংয়ে থাকতে পারে, আমি সেটা দেখাচ্ছি। তাহলে এটা গেল বেঞ্জিনের। তাহলে বেঞ্জিনের ক্ষেত্রে সবগুলোই পাই ইলেকট্রন কোথায় আছে? বন্ডিংয়ে, অরবাইটালে আছে। বন্ডিং পাই অরবাইটালে সবগুলো পাই ইলেকট্রন আছে। এবার যদি আমি একটা এরকম বানাই, এটাকে যদি না হয়, তাহলে এটাকে যদি নিই, তাহলে এইটা আমি এখানে নিচ্ছি ডাবল বন্ড আর এখানে প্লাস, তাহলে এটা অ্যারোমেটিক। তাহলে এর ডায়াগ্রামটা কীরকম হবে? একটা কার্বনকে সবসময় নিচের দিকে লিখতে হবে, হ্যাঁ। এর এমো ডায়াগ্রামটা হবে একটা কার্বন এখানে, আর তারপরে দুটো কার্বন সেম লেভেলে, এরকম দুটো কার্বন সেম লেভেলে। তো এর যেটা ব্যারি সেন্টার, যেটা মানে নন বন্ডিং সেন্টার, সেটা এর মিডিল বরাবর যাবে। কটা পাই ইলেকট্রন আছে? দুটো পাই ইলেকট্রন আছে। তাহলে এখানে 2 পাই ইলেকট্রন আছে। তাহলে দুটো পাই ইলেকট্রন থাকলে দুটো পাই ইলেকট্রনকে আমরা এখানে দেবো। এই দুটো পাই ইলেকট্রন তাহলে দুটোই বন্ডিংয়ে থাকছে, দুটোই বন্ডিংয়ে থাকছে। অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন থাকছে না, অ্যান্টি বন্ডিংয়ে কোনো ইলেকট্রন থাকছে না, তার জন্য এটা অ্যারোমেটিক হচ্ছে। কিন্তু যখনই এটাকে আমরা নেগেটিভ করে দেবো, তখন অ্যান্টি অ্যারোমেটিক হবে। তো তখন এটার অরবাইটাল ডায়াগ্রামটা এরকম হবে। তাহলে এটা তো সেমই থাকছে, এটা নন বন্ডিং জোন, এখানে একটা আর এখানে দুটো। ইলেকট্রন কটা? পাই ইলেকট্রন 4, 4টে পাই ইলেকট্রন। তাহলে 4টে পাই ইলেকট্রনের মধ্যে দুটো এখানে আর দুটো এখানে, একটা একটা করে হবে। ওই জন্য অ্যান্টি বন্ডিং অরবাইটালে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। কাদের ক্ষেত্রে? অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর। ওই জন্য অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো সবসময় ডাইমার তৈরি করতে চায়। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, যে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড যারা থাকে তারা সবসময় ডাইমার বানাতে চায়, কারণ অ্যান্টি অ্যারোমেটিকের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, একটা অ্যান্টি বন্ডিং অরবাইটাল। তো অ্যান্টি বন্ডিংয়ে আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্যে তারা সবসময় কী চেষ্টা করে? ডাইমার তৈরি করার চেষ্টা করে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে এরকম, এই মলিকুলটাকে যদি নেওয়া হয়, তাহলে এটা কি করবে? দুটো মলিকুল মিলে ডাইমার তৈরি করবে, আর ডাইমার তৈরি করলে এর স্টেবিলিটি অনেক বেশি হয়ে যাবে আগের তুলনায়। তাহলে সিম্পল এখানে একটা 1 ইলেকট্রন, বোঝা গেছে ব্যাপারটা? এটা ডাউট নেই তো কোনো? একটা একটা করে ইলেকট্রন গিয়ে পাই বন্ড তৈরি, মানে এখানে একটা ডাইমার তৈরি করবে। তো আমি দেখাচ্ছি এটাকে আর একবার, তবুও ক্লিয়ার করে। তো এটাকে এরকম করে ভাবা যেতে পারে যে দুটো মলিকুলের মধ্যে একটা মলিকুল এখানে পাই বন্ড, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন হয়ে গেল, এই বন্ডটা ব্রেক করে। ঠিক একই রকমভাবে আর একটা মলিকুলের ক্ষেত্রেও এই বন্ডটা ব্রেক করে এখানে পাই বন্ড, এখানে পাই বন্ড, এরপরে এই দুটো মিলে জুড়বে। তো আলটিমেটলি হয়ে যাবে এদের মধ্যে বন্ড। বলছি স্যার, এইটা বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেন আছে, সাইক্লোবিউটাডাইন, তাহলে এটাকে এক চান্সে কি অ্যান্টি অ্যারোমেটিক করবো না নন, এটা যেটা আনলে নন অ্যারোমেটিক করবো না বোথ করবো? মাদ্রাসাতে এসেছিল, হ্যাঁ, প্লাস প্লাস মাদ্রাসাতে নন অ্যারোমেটিক ক্লাস 12 এর কনসেপ্টটাই দিয়েছিল, কিন্তু নেটে কিন্তু এই নন অ্যারোমেটিকটা জানতে চায় আর কি অ্যাকচুয়ালি। নেট সেট পরীক্ষায় এই যে স্ট্রাকচারটা আঁকলেন, এটা নিয়ে আমি এর আগেও বলেছিলাম যে কনসেপ্ট হচ্ছে স্ট্রাকচারটা কিভাবে আঁকা আছে তার উপর ডিপেন্ড করে বলবেন। যদি স্ট্রাকচারটাকে এরকম করে আঁকা থাকে তাহলে নন অ্যারোমেটিক বলবেন, কিন্তু স্ট্রাকচারটা যদি এভাবে আঁকা থাকে তাহলে অ্যান্টি অ্যারোমেটিক বলবেন। কারণ ওটা মানে এক্সামিনার কোন প্রসপেক্টিভে কোশ্চেনটা জিজ্ঞেস করছে, কারণ এটা একটা পয়েন্ট আছে যে এই বন্ডটা সিঙ্গেল বন্ড হবে, এই বন্ডটার ডিস্টেন্সটা বেশি হবে, এই বন্ডটা ডাবল বন্ড হবে, ডিস্টেন্সটা কম হবে। আর একটা জিনিস বলতে চাইছিল যে এই দুটো এই মলিকুলের স্ট্রাকচারে এখানে কনজুগেশন হবে না, কারণ কনজুগেশন হলেই তো অ্যান্টি অ্যারোমেটিক হবে। তো অনেকে বলেন যে এখানে কনজুগেশনই হবে না, আর কনজুগেশন না হলে এটা নন অ্যারোমেটিকই থাকবে। কনজুগেশন রিকোয়ার্ড তো অ্যান্টি অ্যারোমেটিকের জন্য। এটা নিয়ে একবার বলেছিলাম আমি কিন্তু। তো অনেক সময় দিয়ে দেয় সাইক্লোবিউটাডাইন গ্যাস ফেজ, তখন কি নন অ্যারোমেটিকে যাবো? গ্যাস ফেজ, গ্যাস ফেজ দিলে নন অ্যারোমেটিকই যেতে হবে মনে হচ্ছে আমার। গ্যাস ফেজ, আচ্ছা দেখছি ওটা, তাহলে এটা আমার জানা নেই ক্লিয়ারলি, আমি দেখে বলবো। হ্যাঁ, যে সাইক্লোপেন্টাডাইন গ্যাস ফেজে কী বলবো। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিস বলি। তাহলে এটা গেল, এরকম করে এমো ডায়াগ্রাম বানানো যাবে, হ্যাঁ, যে কোনো মলিকুলার। তাহলে ধরি যদি এটার যদি ডায়াগ্রাম বানাতে চাই, তাহলে একটা কার্বনকে কিন্তু সবসময় কোথায় থাকতে হবে? নিচের দিকে থাকতে হবে, হ্যাঁ। এই মলিকুলটা যদি বানাতে চাই তাহলে কী হবে? কটা পাই ইলেকট্রন? 4 পাই, 4 পাই ইলেকট্রন। তাহলে এটাকে কীরকম করে এমো ডায়াগ্রামটা বানানো হবে? এমো ডায়াগ্রামটা হবে এরকম করে। তো এখানে নিচে একটা কার্বন, তারপরে লেভেলে দুটো কার্বন, তারপরে লেভেলে আবার দুটো কার্বন। তো এই ইলেকট্রনগুলো নন বন্ডিং, এটাকে নন বন্ডিংয়ে কনসিডার করা হবে, নন বন্ডিং লেভেল। বন্ডিং, অ্যান্টি বন্ডিং, নন বন্ডিং। কটা ইলেকট্রন? 4 পাই। তাহলে এখানে দুটো, এখানে এখানে
একটা একটা করে দুটো, সরি, একটা একটা করে দুটো। সো আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই তারা রিঅ্যাক্টিভ আনস্টেবল হয়ে যাবে, এই জন্যে অ্যান্টি অ্যারোমেটিক আনস্টেবল হয়। তাহলে যখনই এটা আবার আমরা যখনই আবার এটাকে নেব অ্যানায়ন, সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন, তখন হয়ে যাবে আমাদের 6 পাই ইলেকট্রন। তাহলে 6 পাই ইলেকট্রন যখন হবে তখন আর কোনো নন বন্ডিং ইলেকট্রন আবার থাকছে না, মানে আনপেয়ার্ড ইলেকট্রন আর থাকছে না। তাহলে এখানে নন বন্ডিং ইলেকট্রন থাকছে কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে না। তাহলে এখানে দুটো, টোটাল 6টা, এখানে দুটো, এখানে দুটো, এটা নন বন্ডিং। আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। না সরি, এটা নন বন্ডিং না, তো এটা বন্ডিংই হবে, মানে এটার এই লেভেলটা এখান থেকে যাবে। খোলা আছে, অ্যারোমেটিক হলে এনার্জি লেভেলটা এখান থেকে শুরু হবে। তো টোটাল ইলেকট্রন হচ্ছে 1 2 3 4, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে অ্যান্টি অ্যারোমেটিক ধরা হবে। আর এইটাতে কার্বন আয়নটাতে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। টোটাল 6 পাই ইলেকট্রন সিস্টেম আছে। তো 1 2 3 4 5 6। তো এইভাবে আমরা এমো ডায়াগ্রাম বানাবো অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে। আশা করছি এই পার্টটা ক্লিয়ার হয়েছে। অ্যারোমেটিকের আমি কয়েকটা এক্সাম্পল, আরও কয়েকটা এক্সাম্পল আমি গ্রুপে দিয়ে দেবো, সেই এক্সাম্পলগুলো একবার দেখে নেবেন। এখানে আজকে অনেকগুলো এক্সাম্পলই এমনি কভার করলাম আমি, তো বাকি এক্সাম্পলগুলো গ্রুপে আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া হবে, সেই এক্সাম্পলগুলো একবার দেখে নেবেন। এই অবধি কোনো ডাউট আছে বলুন? অ্যারোমেটিসিটি আর বেশি। সাইক্লোপেন্টাডাইনাইল ক্যাটায়নটা, ওটার ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে যদি নন বন্ডিং এর যে লেভেল, মানে ব্যারি সেন্টারের নিচে যদি থাকে, তাহলে লেভেলগুলোর জন্য আমরা সবকটাই বন্ডিং ধরবো, বন্ডিং ধরবো, হ্যাঁ। কিন্তু আলটিমেটলি 4 ইলেকট্রন সিস্টেম, যার জন্য আমরা অ্যান্টি অ্যারোমেটিক ধরে নিচ্ছি। তো এই আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকার জন্য, আচ্ছা আচ্ছা, এইটা আমি প্রথমেই বললাম যে এইখানে দেখুন আমি বলেছিলাম কোথায়, যখন আমি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক বলছি, যে আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকবে যখন সেটা অ্যান্টি অ্যারোমেটিক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আনপেয়ার্ড পাই ইলেকট্রন থাকার জন্য এটা এক্সট্রা আনস্টেবল হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, তাহলে এই অবধি থাক আজকে। নেক্সট ক্লাস আলোচনা করব মেসোমারিক এফেক্ট। ওকে স্যার। মেসোমারিক এফেক্ট আর কয়েকটা এক্সাম্পল আমি, আরও কয়েকটা এক্সাম্পল আমি দেবো অ্যারোমেটিসিটির উপরে, ঠিক আছে? আর স্যার যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন সেটার অ্যান্সার আপনারাও খুঁজুন, আমিও দেখছি। যে বিউটাডাইনের ক্ষেত্রে, সাইক্লোবিউটাডাইনের ক্ষেত্রে ওটাকে অ্যারোমেটিক না অ্যান্টি অ্যারোমেটিক বলবো না নন অ্যারোমেটিক বলবো? আমি এক জায়গায় পড়েছিলাম যে ওটাকে ডিপেন্ডিং অন সিচুয়েশন যে কীরকম আছে। তো স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলেন যেখানে গ্যাস ফেজ আর লিকুইড ফেজ এই দুটো ক্ষেত্রে আলাদা হতে পারে, তাহলে ওই জিনিসটা একটুখানি দেখতে হবে। তো ওই জিনিসটা আমিও দেখছি, আপনারাও একবার দেখে নিন, কোথাও বই টই যদি আপনাদের কাছে কোনো থাকে সেগুলো একবার খুঁজে দেখুন, সেখানে পাবেন, ক্লেরিনে পাওয়া যাবে। ঠিক আছে তাহলে স্যার, চলুন। স্যার আরেকটা সেকেন্ড, এক সেকেন্ড বলছিলাম, আপনি ওই বুকের রেফারেন্স গুলো একটা দেবেন বলছিলেন যে। বুকের রেফারেন্সগুলো আমি দিইনি না ওটা? না না, গ্রুপেও দেননি আসলে, আমি ওই কিনতে যাব কলেজ স্ট্রিট, তাহলে একেবারে নিয়ে নিতাম আর কি। এমএস চৌহানের অর্গানিক বইটা খুব সুন্দর দেখলাম, কিনেছিলাম। তো এইগুলো আছে সব, কিন্তু এমএস চৌহানের বইটা দেখলাম মানে বিএসসি লেভেলের বই তৈরি করে দিয়েছে। বইটা এইচএস লেভেলের হলো। এমএস চৌহানের কোনটা আপনার কাছে আছে? যেই যেটা আছে, যেই হ্যাঁ, সবুজ রঙের, কালো সবুজ রঙ। এইটা এই বইটা, হ্যাঁ একদম একদম, হ্যাঁ এই বইটা যদি থাকে, এই বইটা তো আরো দেখি এক্সাম্পল, এই বইটা তো অনেকগুলো আছে। হ্যাঁ, এই বইটাও ভালো, অ্যারোমেটিসিটির উপরে এই এবং বইটা। স্যার আমি বইটা দেখলাম যেই লেভেলে হলো, কার্বিন এগুলো সবই ধরেছে, না নাইট্রিন, যেই কার্বিন। লেভেলটাতে তো সবই আছে, যেইতে তো ছোট সব কিছুই আছে, সব কিছুই পড়তে হবে যেইতে, যেইর জন্য সব কিছুই পড়তে হয়, কোনো কিছুই বাদ দেওয়া যায় না। এত কম্পিটিটিভ এক্সাম না, টাফ কম্পিটিশান না, কোশ্চেন কী হবে কেউ জানে না। আর প্রত্যেক বছর তো দেখতেই পাচ্ছেন কীরকম কোশ্চেন করে, এবছরও কি সুন্দর একটা কোশ্চেন দিয়েছে, আমি সেটা ইউটিউবে ডিসকাসও করেছি কোশ্চেনটা।
প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর কোশ্চেন আলোচনা করে। তো আরও অনেকগুলো এক্সাম্পল আমরা দেখব। তো এটা হচ্ছে ব্যাপার, একবার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় যে কোনো কোশ্চেনই পারা যাবে, এটা হচ্ছে মূল কথা। স্যার বইগুলো বলে দিন না, তাহলে আমি একটু লিখে নিই। তো বইগুলো দাঁড়ান আমি আপনাকে দিচ্ছি। যেমন একটা কোশ্চেন বলি, দেখুন এই কোশ্চেনটা আচ্ছা, এখানে অনেকগুলো কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো কিন্তু এর আগে দু একটা কোশ্চেন আমি আলোচনা করেছিলাম, তাও এই দুটো জাস্ট আলোচনা করিনি, দুটো কোশ্চেন জাস্ট চোখে পড়লো সোজাসুজি। একটা কোশ্চেন হলো বলছে যে এই মলিকুলটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে, এখানে দুটো ক্লোরিন আছে আর এটার রিয়াকশান করা হয়েছে SbCl5 দিয়ে, SbCl5। তো পি প্রোডাক্টটা কী হবে? তো SbCl5 আমরা কি জানি, করালেন তো কে প্লাস দেবে, একই রকম তো হবে। একই রকম। তাহলে এটা ক্লোরিন চলে যাবে আর এটাতেই হচ্ছে আমাদের এই কম্পাউন্ডটা কার্বোকাটায়ন, এখানে শুধু প্লাস প্লাস হয়ে যাবে, অ্যারোমেটিক হয়ে যাবে। অ্যারোমেটিক হয়ে যাবে, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। আর এইখানে আমাদের হয়ে যাবে SbCl6 মাইনাস, এই দুটো তৈরি হবে। আর একটা কোয়েশ্চেন হচ্ছে এটা, এখানে ব্রোমিন আছে, এটাতে যদি AgNO3 দেওয়া হয়, ট্রপিলিয়াম কার্বোক্যাটায়ন হয়ে যাবে। কার্বোকাটায়ন হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে ট্রোপিলিয়াম কার্বোকাটায়ন। এই ট্রোপিলিয়াম কার্বোকাটায়নের এখানে ক্যাটায়ন আর এখানে হয়ে যাবে NO3 মাইনাস, আর AgBr এর প্রেসিপিটেট পড়বে।